আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে চলে এসেছি। তোমাদের নিউটনীয় বলবিদ্যার কৌণিক অংশটাও কিন্তু আমিই পড়াবো। আজকে আমরা চলতরিৎ শুরু করতেছি। ওইটা দেখি আলাদা একটা টাইমে আমরা সেট করে পড়িয়ে ফেলবো। তো ওইটার জন্য চিন্ময় যতটুকু পড়িয়েছে সেই জিনিসগুলো একটু দেখে ওইগুলোর আলোকে আমি ক্লাসটা ডিজাইন করবো। তো সো এর জন্য ওইটা না শুরু করে আমরা ডিরেক্ট নতুন চ্যাপ্টারই শুরু করতেছি। ওইটাও আমরা পড়াই ফেলবো ইনশাআল্লাহ। নেক্সট উইকে টার্গেট নিচ্ছি ওইটা পড়িয়ে ফেলার। অ্যান্ড চলতরিৎ চ্যাপ্টারটা আমরা শুরু করতেছি। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে শর্ট সিলেবাসের জিনিসগুলো ভাইয়া আগে পড়ান। সো আমরা কিন্তু তাই করতেছি। শর্ট সিলেবাসে চলতরিৎ আছে অ্যান্ড সেই কারণে আমরা চলতরিৎটা দিয়ে কিন্তু আমাদের পড়ানোটা শুরু করতেছি, ঠিক আছে? সো তোমরা সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাও। চলতরিৎ আজকে শুরু হচ্ছে, ঠিক আছে, কিন্তু চলতরিতের জন্য যে ছোট ছোট বেসিক লাগে সেই বেসিকগুলো আমি একটু করে দেখাই দিব। অ্যান্ড বেশিরভাগ বেসিকই চলতরিতের বেশিরভাগ বেসিকই তোমরা 9-10-এ পড়ে আসছো, হ্যাঁ? সো আমরা আজকে 9-10-এর বেসিকের ওপরে যেই ম্যাথগুলো এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনে আসতে পারে সেই ম্যাথগুলো দিয়ে কিন্তু আমরা আজকে সলভ করব, ঠিক আছে? তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এই দুটো ইনফরমেশন একটু জানিয়ে দাও যে ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এই দুটো ইনফরমেশন একটু জানিয়ে দাও। আমি একটু শুনে নিই যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, আমার এখানে সবকিছু ঠিকঠাক। ওকে ফাইন, সবাই খাতা কলম ক্যালকুলেটর রেডি হয়ে যাও। আমরা নিউটনীয় বলবিদ্যার কৌণিক অংশটা দেখি নেক্সট উইকে একটা আলাদা টাইমে করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বলে দিব যে সময় নিউটনীয় বলবিদ্যার একটা আলাদা ক্লাস বলে দিব। অ্যান্ড মাথায় রাখবা এই শুক্রবার কিন্তু তোমাদের পরীক্ষা আছে তাপগতিবিদ্যার উপরে, ঠিক আছে? সব প্রস্তুতি নিতে থাকো। তাপগতিবিদ্যা যে অধ্যায়টা ভাইয়া পড়াই শেষ করছি সেটার উপরে এই শুক্রবার কিন্তু পরীক্ষা। ওকে ফাইন, তাহলে চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। আজকে একদম শুরুতে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভব পার্থক্য। বেসিক্যালি তোমরা 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি জানি যে 9-10 এর জিনিসগুলো খুব বেশি রিপিট করব না, তাও ছোট করে কয়েকটা কথা বলে যাই। বিভব পার্থক্য, বিভব পোর্শনটা চিন্ময় পড়াবে তোমাদেরকে স্থিরতরিৎ অধ্যায়ে। সো বিভব পার্থক্য থেকে চলতরিতের আলোচনা শুরু, হ্যাঁ? সো স্থিরতরিৎ অধ্যায়ে অ্যাকচুয়ালি যেটা হইতো এন্ড চলতরিৎ অধ্যায়ে অ্যাকচুয়ালি যেটা হয়, দুইটার মধ্যে বেসিক তফাৎ যদি বলি, যে আধানের চলাচল। স্থিরতরিৎ অধ্যায়ে আধানটা স্থির থাকতো, একটু চলাচল করতে একটা ফর্মুলা, ইনফ্যাক্ট তোমরা একটু মনে করে দেখতে পারো, যদিও অনেকদিন স্থিরতরিৎ নাই, ভুলেও যেতে পারো অনেকে। একটা ফর্মুলা ছিল বিভব পার্থক্য গুণন কি স্থানান্তরিত আধান। এটা হচ্ছে আধান স্থানান্তরে কৃতকাজের একটা ফর্মুলা, ঠিক আছে? সো আমার বেসিক ক্লাসগুলো করে থাকলেও এই সূত্রটার সাথে সবাই পরিচিত। বিভব পার্থক্যর সাথে যদি আমি কিউ2 কি স্থানান্তরিত আধান গুণ দিই তাহলে কি পাই? কৃত কাজ পাই। ফর এক্সাম্পল, যদি ভুলে যেয়ে থাকো আমি একটা ঘটনার মাধ্যমে দেখাই। এ একটা বিন্দু আছে, এ বি একটা বিন্দু আছে। এ বিন্দু থেকে তুমি কথার কথা 10 কুলম্ব চার্জকে বি বিন্দুর দিকে নিবা, হ্যাঁ? এ বিন্দুর একটা বিভব আছে, মাথায় রাখবা বিভব এক একটা সার্কিটের এক একটা বিন্দুর ক্যারেক্টারিস্টিক, মানে একটা বিন্দুর বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। কেমন? তাহলে এ বিন্দুর একটা বিভব আছে, এটা ধরো ভি এ। বি বিন্দুর আরেকটা বিভব আছে, এটা হচ্ছে ভি বি, হ্যাঁ? তুমি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিলা, এই যে নেওয়ার সময় তোমার কি করতে হয়েছে? একটা কাজ করতে হয়েছে, আধান স্থানান্তরে একটা কৃত কাজ হয়েছে। এটা চার্জটা নিজেই যেতে পারে, অথবা আমরা বাইরের থেকে এজেন্ট আমরা এই কাজটা করে দিতে পারি। সো এই জিনিসগুলো নিয়েও হিসাব কিতাব কিন্তু ছিল পজিটিভ নেগেটিভের ভিত্তিতে। এটা স্থিরতরিৎ অধ্যায়। সো আপাতত তোমরা জাস্ট এই জায়গায় এইটুকুটা মাথায় রাখো যে একটা বিন্দুর বিভব থাকতে পারে, আরেকটা বিন্দুর বিভব থাকতে পারে। যদি বিভবের পার্থক্য থাকে তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চার্জ সরাইতে, যেমন এখানে 10 কুলম্ব চার্জ সরাইছি ভাইয়া, চার্জ সরাইতে কি করতে হয়? কৃত কাজ করতে হয়। এখানে ডেল বিটা কেমনে পাবা? তুমি ভিবি মাইনাস ভি এ করলে ডেল বি পাবা, বিভবের পার্থক্য। এন্ড কিউ2টা কি? কিউ2টা হচ্ছে 10 কুলম্ব। এই দুটো গুণ করলে একটা কৃত কাজের মান পেতাম। বেসিক্যালি চলতরিৎ অধ্যায়টা শুরু হয় ঠিক স্থিরতরিতে যখন এই কথাটা বলা হয় তখন থেকেই। চলতরিৎ অধ্যায়টা শুরু হয় ঠিক স্থিরতরিতে যখন এই কথাটা বলা হয় তখন থেকেই, কারণ এখানে কি আধানের চলাচলটা চলে আসে। আধানের চলাচলে যে কৃত কাজ, এই কৃত কাজটাকেই আমরা কি দেখি? আমরা দেখি যে তড়িৎ শক্তি কিসে রূপান্তর হয়েছে। এই কৃত কাজটা লাইট যদি হয়, লাইটের ভেতর দিয়ে যদি যায় তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়। যদি হিটারের মধ্যে দিয়ে যায় তাহলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। যদি স্পিকারের মধ্যে দিয়ে যায় তাহলে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়। মানে এই রূপান্তরগুলো কিন্তু ঘটে, ঠিক আছে? সো এই যে বিভব পার্থক্য বিশিষ্ট দুইটা পয়েন্টের মধ্যে আধান স্থানান্তর হইলে কাজ সম্পাদিত হয়, ওই কাজটা মানে শক্তির রূপান্তরটা আমরা তড়িৎ শক্তিকে আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি বিভিন্ন উপায়ে কি হতে দেখি? রূপান্তরিত হতে দেখি। কেমন? তো এখান থেকেই আসলে চলতরিতের শুরু, ঠিক আছে? আধান চলাচল করবে অ্যান্ড
চলাচলের মুহূর্তে সে কি করবে, বিভিন্ন রোদের মধ্যে দিয়ে যাওয়ার মুহূর্তে ওই রোদের যে ক্যারেক্টারিস্টিক বা মেকানিজম অনুসারে সে কি করবে, এনার্জিকে কনভার্ট করবে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমাদের যেই এনার্জিটা দরকার, যে যখন যেটা দরকার। ওকে, সো এখানে ঠিক তেমনই একটা সার্কিটের মধ্যে দুইটা বিন্দু দেখতে পাচ্ছ, একটা বিন্দুর বিভব হচ্ছে VA আর একটা বিন্দুর বিভব হচ্ছে VB। আমরা সবাই এই জিনিসটা 9 10-এ পড়ে আসছি না, উচ্চ বিভবের স্থান থেকে নিম্ন বিভবের স্থানের দিকে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এখানে যদি দেখাওয়া থাকে ভি আই এর ডিরেকশনটা দেখো, VB থেকে V এর দিকে, মানে B থেকে A এর দিকে, যদি এইটা দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার বুঝে ফেলতে হবে যেহেতু B বিন্দু থেকে A বিন্দু দিকে ইলেকট্রন প্রবাহ তড়িৎ প্রবাহিত হয়েছে, দ্যাট মিন্স VB অবশ্যই VA থেকে বড়, VB অবশ্যই কি VA থেকে বড়। উচ্চ বিভবের স্থান থেকে নিম্ন বিভবের স্থানের দিকে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। আর পরবর্তীতে যখন তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করা শেষ, থিওরি এস্টাবলিশ করা শেষ, পরে ইলেকট্রন আবিষ্কার হয়েছে। ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে জানা গেছে যে আসলে তড়িৎ প্রবাহ অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহ, আর ওই ইলেকট্রনের প্রবাহটা কি অপোজিট ডিরেকশনে, মানে নিম্ন বিভব, আমার এখানে নিম্ন বিভবকে A বিন্দু, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। আমরা ধরে নিই তড়িৎ প্রবাহ হচ্ছে ধনাত্মক চার্জের প্রবাহ, কিন্তু বাস্তবে ধনাত্মক চার্জ কি হয় না, সচরাচর পরিবহন করে না, রাইট। তো এই যে পরিবহন করে না, এই কারণে আমাদের থিওরি তো এখন পরবর্তীতে সব পাল্টায় যাবে। সো পরবর্তীতে আর জিনিসটা চেঞ্জ করা হয় নাই, যেভাবে থিওরিগুলো এস্টাবলিশ সেভাবেই রাখা হয়েছে, কারণ হিসাবে বাস্তবে তো সবকিছু মিলে যাচ্ছে, রাইট। মানে আমার যেই কাজটা হওয়ার কথা বা যে অপারেশনগুলো করার কথা সেগুলো তো হচ্ছে, রাইট। সো আমার যদিও একটা ভিন্নতা আছে যে তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের মধ্যে, তারপরে আমরা তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কি করি না, আর ইলেকট্রনের প্রবাহের দিক ধরি না, বরং বিপরীত দিকে ধরি। কেমন? ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি বুঝাতে চেষ্টা করলাম যে তড়িতের পরিবহন, আধানের পরিবহন, আধানের পরিবহন যেখানে সেটাই কি চলতড়িৎ, মানে আমরা চলতড়িতের শুরুটার মধ্যে এখন আছি। এখন এখানে সাপোজ ধরো এই যে পরিবহনটা ঘটলো, এখন এই পরিবহনটা যে ঘটলো বি বিন্দু আর এ বিন্দুর মধ্যে, পরিবহনটা ঘটতে হলে কি থাকতে হবে, ফার্স্ট এন্ড ফরমোস্ট বিভবের পার্থক্য থাকতে হবে। দুইটার মধ্যে যদি একই মান থাকে বিভবের, ওর মধ্যে বিভবের যা মান, ওর মধ্যে বিভবের যা মান, তাহলে কিন্তু কি হবে না, এই তড়িৎ পরিবহনটা ঘটবে না। কেমন? সো বিভবের কি হইতে হবে, পার্থক্য থাকতে হবে। এন্ড বিভব বের করার কিন্তু আলাদা ফর্মুলা আছে, তড়িৎ অধ্যায় বা 9 10-এ পড়ছো, V = 1/4πε0 Q/R, রাইট, পড়ে আসছো কিন্তু। সো আমরা বিভব কেমনে বের করতে হবে ওইটা দিয়ে যাচ্ছি না, বিভব যদি বের করা থাকে, বিভবের যদি পার্থক্য থাকে, তাহলেই কি হবে, তড়িতের পরিবহন সম্ভব হবে। ওকে ফাইন। এন্ড এই বিভব পার্থক্য এটাকে আমরা এই চ্যাপ্টার জুড়ে V বলেই ডাকবো, V দিয়ে বিভব বোঝায়, বা চলতড়িৎ চ্যাপ্টারে V দিয়ে সব জায়গায় আমরা বিভব পার্থক্য কি বুঝবো, যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য V দিয়ে প্রকাশ করব। ডেল V কথাটা ইউজ করি না, V আমরা ইউজ করি। এন্ড খুব চেনা পরিচিত ফর্মুলা 9 10-এ পড়ে আসছো, ওহমের সূত্র। ওহম বলছে, আমরা তো দেখলাম যে বিভব পার্থক্য থাকলে কি হয়, তড়িৎ পরিবহন হয়, যদি তাদেরকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা যায়, পরিবাহী দ্বারা যুক্ত করা যায়। তো আমরা দুইটা বিভব পার্থক্য বিশিষ্ট স্থানের মধ্যে যদি তো একটা পরিবাহী যুক্ত করে দিই, যেমন এখানে তার পরিবাহী হিসেবে কাজ করতেছে, যুক্ত করে দিই, তাহলে তড়িৎ পরিবহন ঘটবে। ওহম কি বলছে? ওহম বলছে এই তড়িৎ পরিবহনটা তত বেশি ঘটবে যত বেশি তাদের মধ্যে বিভব পার্থক্য, মানে এর বিভব যদি 10 ভোল্ট হয়, এর বিভব যদি 2 ভোল্ট হয়, তাদের মধ্যে যেই তড়িৎ পরিবহনটা ঘটবে এর মাঝখান দিয়ে, এর বিভব যদি 100 ভোল্ট হয় আর এর যদি 2 ভোল্টই থাকে, তাহলে কি পার্থক্যটা বেড়ে গেল না? পার্থক্যটা বেড়ে গেছে। পার্থক্য বেড়ে গেলে তড়িৎ পরিবহনটা কি আরো বেশি হবে। এটা কিন্তু অনেকটা রিসেন্টলি আমরা তাপগতিবিদ্যা পড়ছি, তাপগতিবিদ্যার মতনই। তাপগতিবিদ্যায় কি জানি, উচ্চ তাপমাত্রার একটা বস্তু থেকে নিম্ন তাপমাত্রার একটা বস্তুর দিকে কি হয়, তাপ পরিবহন হয়। উচ্চ তাপমাত্রার বস্তু আর নিম্ন তাপমাত্রার বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য যত বেশি থাকবে, তাপের পরিবহনটা কি তত দ্রুত বা তত বেশি হবে না, তত বেশি হবে কিন্তু, রাইট। সো এইটাই কিন্তু এই জায়গাতেও সত্য, ঠিক আছে। যেমন তাপমাত্রার পার্থক্য থাকলে তাপের পরিবহন হয়, তাপমাত্রার পার্থক্য বেশি থাকলে তাপের পরিবহন বেশি হয়, তেমনি এখানেও কিন্তু ওই কথাটা সত্য যে বিভবের পার্থক্য থাকলে তড়িৎ পরিবহন হয়, এন্ড বিভবের পার্থক্য যত বেশি থাকবে তত বেশি তড়িৎ পরিবহন ঘটবে। এটা কে বলছে? বিজ্ঞানী ওহম বলছে। এন্ড এই সমানুপাতিক সম্পর্ক থেকে যদি আমরা সমান সমানে আসি, তাহলে আমরা বলতে পারি একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটাকে আমার আর, আর এর একটা পরিচয় আছে। আর এর পরিচয় কি? আর এর পরিচয় হচ্ছে আমার রোধ। রোধ কি ভাইয়া? রোধ হচ্ছে এই যে পরিবহনটা করতেছে, কোনো না কোনো পরিবাহীর মধ্য দিয়েই তো এই পরিবহনটা ঘটতেছে, তার বা কোনো একটা পরিবাহী কিছুর মধ্যে দিয়ে পরিবহনটা ঘটতেছে। এই তার বা এগুলোতে একটা পদার্থ, রাইট। পদার্থ মানে কি আছে? তার মধ্যে অণু পরমাণু আছে। আর ইলেকট্রন যে প্রবাহ হচ্ছে, ইলেকট্রন প্রবাহ হচ্ছে কি অণু পরমাণুর মাঝখানের জায়গাগুলোতে। সো অণু পরমাণুর বিভিন্ন মেকানিজম, কতটুকু কাপাকাপি করতেছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে কি এই তড়িৎ পরিবহনটা কেমন ঘটবে, ঠিক আছে।
একটা তো ডিপেন্ডেন্সি আমরা দেখলামই, বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ পরিবহন বেশি ঘটবে, কিন্তু আরো কিছুর উপর এই তড়িৎ পরিবহনটা নির্ভর করে পরিবাহীর উপর। সেটার মধ্যে মেজর একটা রাশি আমরা পড়ি, সেটা হচ্ছে কি রোধ। রোধ কি? এই যে তার, এই তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় যদি একটা তড়িৎ প্রবাহ বাধার সম্মুখীন হয়, ইলেকট্রন প্রবাহ হচ্ছে বাড়ি খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, একটা বাধার সম্মুখীন হচ্ছে, তাহলে কি পরিবহনটা একটু কম হবে না, একটু তুলনামূলক কমে যাবে না? এইটা ডিপেন্ড করতেছে তার মানে কার উপর? এই তারের একটা বৈশিষ্ট্যের উপর। আর ওই তারের বৈশিষ্ট্যকে আমরা, মানে এই যে বাধা দেওয়ার বৈশিষ্ট্য, এই বাধা দেওয়ার বৈশিষ্ট্যকে আমরা একটা চলক দিয়ে ডাকি। সেই চলকটা কি? রোধ। সেই চলকটা কি? রোধ। রোধ যত বেশি হবে তারে বাধার পরিমাণ কি তত বেশি হবে, রাইট? মানে রোধ বেশি হলে কি, হ্যাঁ বিভব পার্থক্য আছে, তড়িৎ পরিবহন ঘটবে, ওহমের সূত্র অনুসারে বিভব পার্থক্য বাড়াইলে তড়িৎ পরিবহনও বেশি ঘটবে, কিন্তু একই দুইটা বিভব পার্থক্যের মধ্যে এই তড়িৎ পরিবহনের মানটা কিন্তু একটু হ্রাস বৃদ্ধি বা কম বেশি হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? এই পরিবাহী তারের একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কি? রোধ। এই রোধের উপর নির্ভর করে। রোধের মান যদি বেশি হয় তাহলে বিভব পার্থক্য থাকলেও ও একটু কম যাইতে দিবে তড়িৎ পরিবহনটাকে, আর কম থাকলে বিভব পার্থক্য, রোধটা কম থাকলে একটু বেশি তড়িৎ পরিবহন যাইতে দিবে। ওকে, তাহলে আর যত বেশি হবে আই তত কম হবে যদি একটা একই দুইটা বিভব পার্থক্যের মধ্যে দুই বিন্দু দুইটার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটে। তো ভি সমান আই আর, এই ফর্মুলার সাথে তোমরা সবাই পরিচিত। ভি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর আর হচ্ছে রোধ। আমাদের আজকের ক্লাসে, কালকের ক্লাসে বেশিরভাগ আলোচনাই হবে এই সূত্রটার প্রয়োগ নিয়ে। এই সূত্রটা থেকে আবার আরো কয়েকটা ভার্সন আছে, কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল, যেটা বেসিক্যালি নেক্সট ক্লাসের পড়া, বাট আমি বলে রাখলাম ওহমের সূত্রটা থেকে আমরা সিম্পল সার্কিট, যে কোনো সিম্পল সার্কিট সলভ করতে পারি, জাস্ট এই একটা সূত্র কাজে লাগায়। হিউজ কাজের একটা সূত্র, ঠিক আছে? তো ভি সমান আই আর, ভি এর একক ভোল্টেজে, আই এর একক অ্যাম্পিয়ারে, আর আর এর একক ওহমে। সো এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই জানো। একটু লিখে রেখো ভাইয়া, সূত্র যেগুলো আসতেছে না ভাইয়া একটু লিখে রেখো, জাস্ট টান দিয়ে লিখে রাখবা কি, ভি ইকুয়াল টু আই আর, ভি দিয়ে বিভব পার্থক্য, আই দিয়ে তড়িৎ প্রবাহ, আর আর দিয়ে রোধ। একটু লিখে রেখো, এখন যেগুলো বলতেছি একটু সূত্রগুলো একটু লিখে রেখো, মানে এগুলো প্রয়োগ করবো। ভি সমান আই আর, বিভব পার্থক্য, ভি দিয়ে, আই দিয়ে তড়িৎ প্রবাহ, আর দিয়ে রোধ। একটু লিখে রাখো তো ভাইয়া, এই জাস্ট সূত্রটা, এগুলো লাগবে না, জাস্ট সূত্রটা একটু লিখে রাখো, জাস্ট সূত্রটা একটু লিখে রাখো। লিখা হইলে আমাকে একটু বইলো। ওকে ফাইন, আশা করি লেখা হয়েছে। ভি ইকুয়াল টু আই আর এর ফর্মুলাটা বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ এন্ড রোধ। এখন চলে আসি আমরা এই জায়গাটার মধ্যে, এটাও একটু দ্রুত টানবো ভাইয়া, খুব বেশি ব্যাখ্যা করবো না, কারণ এটা তোমাদের একাডেমিক ক্লাস না, স্টিল আমি যতটুকু দেখানোর দেখাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছ, একটা লাইট দেখতে পাচ্ছ, এখানে ব্যাটারির চিহ্ন। ব্যাটারির চিহ্ন অনেকদিন পরে যদি দেখে থাকো তাহলে তাদের জন্য বলি, এটা ব্যাটারি প্লাস মাথা যেটা একটু লম্বা, এটা ব্যাটারির মাইনাস মাথা। এখান থেকে তড়িৎ পরিবহন ঘটে এই পর্যন্ত, এখান থেকে তড়িৎ প্রবাহটা এই দিক থেকে যে এদিকে আসবে। আমরা বলছি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। পজিটিভ চার্জ বিশিষ্ট মাথাটার মধ্যে উচ্চ বিভব, কারণ ফর্মুলা চিন্তা করো, ভি ইকুয়াল টু 1/4πε কিউ বাই আর। পজিটিভ মাথা মানে কি, এখানে পজিটিভ চার্জের আধিক্য বেশি, মানে কিউ এর মান পজিটিভ, তার মানে এখানে ভি এর মান পজিটিভ, এখানে ভি এর মান নেগেটিভ, রাইট? সো এইখান থেকে দ্যাট মিনস এই জায়গাটার মধ্যে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মধ্যে কি হচ্ছে, তড়িৎ পরিবহন ঘটতেছে। ঘটার মুহূর্তে আমি বলছি ভাইয়া যে একটা আধান যখন পরিবহন ঘটবে, কোনো দুইটা বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য সে পায়, তাহলে মাঝখানে কি করবে, সে এনার্জি ট্রান্সফার করবে। দ্যাট মিনস এই বিন্দুতে ধরো সাপোজ কথার কথা বিভব ছিল একটা, আচ্ছা একটু পরে এই মানটা আসতেছে, সো মানটা একটু পরে দেখায়। তো একটু পরে এই মান, আচ্ছা মানটা আমি এখানে লিখে দেখাই একটা। তো এখানে সাপোজ কথার কথা 10 ভোল্ট বিভবের মান, এখানে সাপোজ কথার কথা 5 ভোল্ট বিভবের মান। তাহলে এই যে দুইটা বিন্দু পাইলাম, এই দুইটা বিন্দুর মধ্যে বিভবের কি আছে, তারতম্য আছে। তাহলে এর মাঝখান দিয়ে যদি চার্জ যায়, তাহলে কি হবে, এই জায়গাটার মধ্যে সে এনার্জি ট্রান্সফার করবে। দ্যাট মিনস এখানে সে ইলেকট্রিক্যাল এনার্জিকে কিসে ট্রান্সফার করলো, লাইট এনার্জিতে ট্রান্সফার করলো। কেমন, লাইট, হিট, ওকে। তো এই ট্রান্সফারটা সে করলো, ঠিক আছে? তার মানে দুইটা বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে আর তাদের মধ্যে দিয়ে তুমি যদি আধান পাঠাও, তাহলে এর মাঝখানে কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে, কৃত কাজ সম্পাদিত হয়েছে। কেমন, যেমন এখানে লাইটটা এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ঘটাই দিবে, ঘটাই দেওয়ার ফলে এর মধ্যে যখন আধান প্রবাহিত হবে তখন কি হবে, এনার্জি আমরা ট্রান্সফার হইতে দেখবো। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক মেকানিজমটা দেখাইলাম। তাহলে তুমি জানতে চাও যে এই লাইটটা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কত বিভব পার্থক্য করবে, এই জিনিসটা তুমি জানতে চাও। আমি বলছি যে বিভব পার্থক্য থাকলে কি হবে, তার এনার্জি ট্রান্সফারটা হবে। আমরা চাই লাইট এনার্জি ট্রান্সফার করুক, আলোক শক্তি উৎপন্ন করুক। এখন এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা করবে, এই বিভব পার্থক্যের মান শুধু ভি দিয়ে লিখি। এই বিভব পার্থক্যের মানটা কত হবে, এই বিন্দুর একটা বিভব ছিল সাপোজ ধরো VI না V1, আর এই বিন্দুর একটা বিভব ছিল V2। তাহলে এই যে ভিটার কত, V1 - V2,
এই V1 মাইনাস V2 বিভব পার্থক্যটার মানটা কত, এটাই কিন্তু আমাদের ওহম বলে গেছে সেই আইআর। একটু আগে জাস্ট ফর্মুলাটা দেখছি, এখন একটা এক্সাম্পলের সহিত ফর্মুলাটা দেখছি। লাইট আসার পরে লাইটের রোধটা বসাই দিবা, লাইটের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ বসাই দিবা, তাহলে তুমি এই দুইটা গুণ করলে যেই মানটা পাবা, এটা বেসিক্যালি এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব বিয়োগ করলে যেই মান এই একই মান। ঠিক আছে, বুঝা গেছে? সো আলটিমেটলি আমরা তাহলে বিভব পার্থক্য কয়ভাবে মাপতে পারি? দুই ভাবে, এটা একভাবে, এটা আরেক ভাবে। কেমন? পাশের দুই বিন্দুর দুইটা বিভব জানলে বিয়োগ করেও বের করতে পারি। অর আই গুণন আর, যার মধ্যে দিয়ে যাচ্ছে তার রোধ এন্ড যার মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে প্রবাহের মান, এই দুইটা গুণ করলেও পাইতে পারি। এটা যে কোনো দুই বিন্দুর জন্য আমরা ইউজ করতে পারবো সার্কিটে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের তাহলে ফর্মুলাটা। বিভব পার্থক্যকে আমরা বিভব পতনও বলতে পারি, কারণ এইখান থেকে ভোল্টেজটা কমে এই জায়গাটার মধ্যে আরেকটা মান পাইছে। মাথায় রাখবা, যে জায়গা দিয়ে তড়িৎ প্রবাহটা ঢুকে সেই জায়গাটায় বিভবের মানটা বেশি, যে জায়গা দিয়ে বের হয় সেই জায়গায় বিভবের মানটা কম। কেমন? কারণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। যদি আমি এই জায়গায় বিভব কম বলতাম, এই জায়গায় বিভব বেশি বলতাম, তাহলে প্রবাহ এমনি হইতো নাকি এমনি হইতো? এমনি হইতো না। সো যে জায়গায় দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতেছে সেই জায়গায় বিভব বেশি, যে জায়গা দিয়ে বের হচ্ছে রোধের মাধ্যমে সেই জায়গায় বিভবের মানটা কম। ওকে ফাইন, বেসিক কিছু কিছু জিনিসপত্র আমি বলার চেষ্টা করলাম। তাহলে আমাদের ফর্মুলা দুইটা দেখাচ্ছি বিভব পার্থক্যের, শুধু ভি লিখলেও হয়, আই আর লাইট অথবা V1 মাইনাস V2 দুইভাবেই লেখা যায়। তো এখানে অ্যাকচুয়ালি আলাদাভাবে কিছুই লেখার নাই, এই ফর্মুলাটা একটু আগে আমি এক্সপ্লেন করছি, উল্টা এইভাবে, এই যে W ইকুয়াল টু ভি ইন্টু মানে ডেল ভি ইন্টু Q2, এইটাই এটা সেম টু সেম, জাস্ট ভিটার এক পাশে রেখে W বাই Q2, এন্ড এখানে Q2টাকে ক্যাপিটাল কিউ বলতেছে। আমি Q2 কেন বলি, কারণ তোমরা যখন পড়ো Q1 Q2 থাকতো না, সো Q1 Q2 বাই আর স্কয়ার, ওই Q2টা একটা হচ্ছে সিস্টেমের চার্জ, একটা পরিবেশের চার্জ। যাক, এগুলো স্থির তড়িৎ আলোচনা, এগুলো আর আলাদা করে বলতেছি না। ওকে ফাইন, এখন কি আছে? দুইটা রোধ আছে, লাইট এন্ড টিভি, দুইটা কিসে আছে? সিরিজে আছে, একটা 10 ওহম একটা 25 ওহম। প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখতেছি। এখন যদি আমি এই জায়গাটার মধ্যে তড়িৎ পরিবহন ঘটাই, স্বাভাবিকভাবেই লাইটও জ্বলবে, টিভিও জ্বলবে। আমি জাস্ট কনক্লুশন গুলো বলতেছি, পুরো এক্সপ্লেইন করতেছি না। কেমন? এই যে সিরিজের সার্কিটের মধ্যে থাকা দুইটা রোধ আর সিরিজে থাকা প্যারালাল থাকা, এগুলো নিয়ে কিন্তু ডিটেইলসে ডিসকাশন আসতেছে নেক্সট ক্লাসের পরে ক্লাসে। হ্যাঁ, সো সিরিজে থাকার জন্য আপাতত একটা জিনিস মাথায় রাখো, একটার শেষ হওয়ার পরে আরেকটা যদি শুরু হয়, অর্থাৎ এটার আদি বিন্দু এ, এই বিন্দুটা বি আর এই বিন্দুটা সি, অর্থাৎ তারা একটা বিন্দুতে কমন, দুইটা বিন্দুতে কমন না। যদি দুইটা বিন্দুতেই কমন হইতো, একটা মাথা তাদের এক বি বিন্দুতে মিলছে, আরেকটা মাথাও যদি এটাও এ হইতো এটাও এ বিন্দু হইতো, কথার কথা, এটাও এ বিন্দু হইতো এটাও এ বিন্দু হইতো, কথার কথা, তাহলে কিন্তু আমি তাদের প্যারালাল বলতাম। পাশাপাশি থাকলেই যে সিরিজ, তা কিন্তু না। ঠিক আছে, মাথায় রাখতে হবে তাদের একটা বিন্দু একটা কমন পয়েন্টে মিলে এবং একটা শেষ হইলে আরেকটা শুরু হয়, এভাবে যদি তারা থাকে তাহলে তারা কি? সিরিজ। ঠিক আছে, যদি দুইটাই একই বিন্দুতে মিলতো, মানে একটা মাথা এ বিন্দুতে মিলছে আর আরেকটা মাথা, একটা মাথা বি বিন্দুতে মিলছে আর আরেকটা মাথাও যদি আরেকটা একই বিন্দু, মানে এ, এটাও এতে মিলছে, আরেকটা মাথা এটাও এতে মিলছে, তাহলে কিন্তু একই সাথে এরকম ভাবে আছে, কিন্তু তখন তাদের কি বলতাম? প্যারালাল বলতাম। তো সিরিজ প্যারালাল এগুলো কিন্তু বুঝতে হবে, পাশাপাশি থাকলেই সিরিজ, তা কিন্তু না। সিরিজটার জন্য কি, এটা একটা এ হইতে হবে, এটা ডিফারেন্ট একটা কিছু হইতে হবে, সি হইতে হবে, আরেকটা বিন্দু হইতে হবে, মানে এখানে এক রকমের বিভব থাকতে হবে, এখানে আরেক রকমের বিভব থাকতে হবে, এখানে আরেক রকমের বিভব থাকতে হবে। ওকে ফাইন, তাহলে আমাদের এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটার মধ্যে লাইটও জ্বললো, বাল্বও জ্বললো। আমরা লাইটের দুই বিন্দুর বিভব পার্থক্য বা টিভির দুই বিন্দুর, লাইটও জ্বললো টিভিও জ্বললো, লাইটের দুই পাশের বিন্দুর বিভব পার্থক্য আর টিভির দুই পাশের বিন্দুর বিভব পার্থক্য, জাস্ট ফর্মুলা বসাইছি, আই আর লাইট, আই আর টিভি। তাহলে কত কত পাইছি? 50 ভোল্ট আর 25 ভোল্ট, 10 ওহম ছিল, প্রবাহ যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, গুণ করে দিছি। মজার ব্যাপার, এই দুইটা যদি যোগ করি, যোগ করলে কত আসে? 175 ভোল্ট আসে, 175 ভোল্ট। যদি সিরিজে থাকে, তাহলে সিরিজে থাকা প্রত্যেকটার দুই প্রান্তের বিভব পার্থক্য যোগ করলে তুমি ওভারঅল ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য পাবা। তবে এখানে ব্যাপার আছে, ব্যাটারির মধ্যে যদি অভ্যন্তরীণ রোধটা কি হয়? 0 হয়। ব্যাটারির মধ্যে যদি অভ্যন্তরীণ রোধটা কি হয়? 0 হয়। এগুলো ছোট ছোট বেসিক, কিন্তু পরবর্তী ম্যাথের সিদ্ধান্ত নিতে অনেক কাজে লাগে, এন্ড অনেকগুলো ম্যাথ অনেক ফাস্ট হইতে তোমাকে করতে সাহায্য করে। তাহলে আমি কি বললাম ভাইয়া? যদি সিরিজে থাকে সার্কিটটা, অনলি সিরিজ, এন্ড সিরিজে থাকা প্রতি দুইটার মধ্যে বিভব পার্থক্য, এই দুইটার মধ্যে বিভব পার্থক্য কত আসছে? আমার 50। এই দুইটার মধ্যে বিভব পার্থক্য কত আসছে? এই দুইটার মধ্যে বিভব পার্থক্য আমার আসছে 125। তাহলে 50 যোগ 125 করলে যা আসবে সেটা এটার সমান হবে। কখন? যদি এই r = 0 হয়। যদি r 0 না হয়, r এর একটা মান থাকতো, আর একটা সাপোজ ধরো 1 ওহম 2 ওহম মান থাকতো, তাহলে কি করতাম? তাহলে অ্যাকচুয়ালি এই জায়গায় যে মানটা আছে না, এই জায়গায় যে মানটা, এটা হয়তো 50, এটা হয়তো 125, মানে সহজে বলতেছি আর কি আমি। ঠিক আছে, এই বাইরের ভোল্টেজগুলা
এগুলোকে বলা হয় প্রান্তীয় ভোল্টেজ। অ্যান্ড সাথে একটা জিনিস যোগ দিত, সেই জিনিসটা কি, সাথে একটা জিনিস আই স্মল আর। আই স্মল আর মানে এটার মান যত, আই এর মান বসে দিতা 5, আর এর মান বসে দিতা, ঠিক আছে। এখানে কিন্তু 50 যোগ 25 এটা 175। এখানে এই জিনিসটা কি হচ্ছে, 0। কেন, কারণ আর এর ভ্যালুটা কত, 0 এই ম্যাথটার জন্য বা এই কনসেপ্টটার জন্য। আর এর যদি আলাদা ভ্যালু থাকতো তাহলে কি এই ভ্যালুটাও একটা যোগ হইতো, এগুলো একটু চেঞ্জ হয়ে যেত তাহলে। কেমন, এটা হচ্ছে সিরিজে থাকার জন্য। সো এটা একটা কনসেপ্ট, কেমন, এটা একটা কনসেপ্ট। সো আমরা আশা করি বুঝাইতে পারছি, সিরিজে যদি থাকে তাহলে প্রান্তীয় ভোল্টেজগুলোর যোগফল আর অভ্যন্তরীণ রোধের যোগফল মিলে আলটিমেটলি কি হয়, একদম ফাইনালি যদি বলি আমার ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজের সমান হয়। তবে এখানে ব্যাপার হচ্ছে ব্যাটারি একটাই হইতে হবে, কেমন। আচ্ছা, তাহলে আমাদের এই পার্টটা আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি সিরিজে থাকলে। এন্ড সিরিজের ব্যাপার একটা বলে নি, সিরিজের তার মানে কি, ভোল্টেজ ড্রপ মানে ভোল্টেজ ডিফারেন্স আলাদা। দেখছই, এটার মধ্যে এক রকমের মান 50 আসছে, এটার মধ্যে আরেক রকমের মান আসছে, কত আসছে, 125 আসছে। ডিফারেন্ট হইতে পারে, কিন্তু কারেন্ট সেম। কারেন্ট কখন আলাদা হয়, কারেন্ট কখন আলাদা হয়, যতক্ষণ পর্যন্ত রাস্তা যতই আঁকা বাঁকা হোক, যতক্ষণ পর্যন্ত আমার একটাই রাস্তা, মানে তারের যতই প্যাচ থাকুক কিন্তু একটাই রাস্তা, ততক্ষণ এখানে 10 এম্পিয়ার হইলে এখানে অবশ্যই 10 এম্পিয়ার, কারণ ভাগ হওয়ার তো সেই সুযোগ পাচ্ছে না। বাট তুমি যদি একটা কাজ করো, যে তুমি এই দিক দিয়ে আরেকটা তার টাইনে দিলা, তখন কিন্তু এটার 10 থাকবে না, তখন এখানে যাবে কিছু, সাপোজ ধরো কথার কথা এখানে যাবে 5 এম্পিয়ার, এখানে যাবে 5 এম্পিয়ার। এই যে কারেন্ট ডিভাইড হয় যদি কি হয়, রাস্তা আলাদা হয়ে যায়, ঠিক আছে। এন্ড আরো কিছু ব্যাপার আছে, এগুলো আমরা পড়বো কারেন্ট ডিভাইডার লতে নেক্সট ক্লাসে, ঠিক আছে। সো আমরা মোটামুটি একটা কনসেপ্ট দিলাম, কারেন্ট একই থাকবে আমার এই সার্কিটগুলোর জন্য। আচ্ছা, এন্ড এইখানে তুল্যরোধ যদি ভুলে যেয়ে থাকো, তুল্যরোধ RS শ্রেণীতে থাকলে এটা কি, এগুলোর যোগফলের সমান, R1 প্লাস R যোগফলের সমান, ঠিক আছে। একদম বেসিক জিনিসগুলো আমি টেনে টেনে বলে যাচ্ছি। তাহলে তুল্যরোধ কি, জাস্ট যোগ করলে, এখানে তুল্যরোধ কত, 10 যোগ 25 35 সিরিজে থাকলে। ওকে, এবার আমি চলে যাই তাহলে এরপরে। এবার যদি প্যারালালে থাকে, প্যারালালে থাকলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য আর এটার দুই প্রান্তের বিভব পার্থক্য এক। আমি একটু আগে ভাই একটা কথা বলছিলাম, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখন যেগুলো বলতেছি। ভোল্টেজ কি ইন্ডিকেট করে, একটা সার্কিটে এক একটা বিন্দুর বৈশিষ্ট্য মতন, রাইট। সো সাপোজ ধরো এটা যদি 100 ভোল্টেজের বিন্দু হয়, এটা অবশ্যই 0 ভোল্টেজের বিন্দু হইতে হবে। এমন না যে এটা 0ই হবে এটা 100ই হবে, এমন হইতে পারে এটা 200 আর এটা 100 হইতে পারে, কিন্তু পার্থক্য মিলায় কত হইতে হবে, 100 ভোল্টেজ হইতে হবে। ব্যাটারির বিভব পার্থক্য 100 ভোল্টেজ মানে কি, তাদের পার্থক্য অবশ্যই কত হইতে হবে, ব্যাটারির বিভব পার্থক্যের সমান। আমি জানি না এটা 0 100 কিনা, কিন্তু আমি জানি এটা আর এটার বিভব পার্থক্য তো 100। কথার কথা আমি ধরে নিচ্ছি এটা 0 এটা 100। এটা যদি 100 হয় তার মানে এটা 100, এটা 100, এটা 100, এটা 100। রাস্তা আলাদা হইলো ভোল্টেজের ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ হবে না, 100। এখানেও এটা 100, এটা 100। এটা যদি 0 হয়, এটা কি আমার 0 0 0, এইভাবে চিন্তা করতে পারো। এইগুলোকে আসলে আমরা 100 100 এভাবে লিখি না, যেহেতু আমি জানি না এটা 100 কিনা এটা 0 কিনা, আমরা লিখি নড হিসাবে। আমরা লিখি এটা একটা নড সার্কিটের, এ নড। নড মিন্স, নড আর বিন্দুর মধ্যে তফাৎ কি, এটা তো বিন্দু, কিন্তু অনেকগুলো বিন্দু একই নড রিপ্রেজেন্ট করতে পারে। যেমন এটা একটা নড, এ নড, এটা আরেকটা নড, এ, ওই এটা একই নড, এ নড, এটা একই নড, এ, এটা একই নড, এ, এটা একই নড, এ। মানে 100 100 না লিখে আমরা কি লিখি, এ। কেন, কারণ আমি তো জানি না এই ভ্যালুটা 100 কিনা, ঠিক আছে। সো এগুলো সকলগুলোই কি আমার এ নট, কেমন। তার মানে বোঝা যাচ্ছে কি, নটটাকে আমি কিন্তু রাস্তা আলাদা হলেও, নট কিন্তু প্রবাহ না, নটটা কিন্তু রাস্তা আলাদা হলেও আমরা কিন্তু এভাবে নিতে পারি। এই কনসেপ্টগুলো কাজে লাগবে সামনে, আমরা নেক্সট ক্লাসে তুল্য রোধ যখন করবো এগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এন্ড এটা যদি বি নড হয়, বি নড হয়, তাহলে এটা বি বি বি, এগুলো সকলগুলো বি, এটা বি, এটাও কত বি, রাইট। এটা বি বি বি, এগুলো সকলগুলো, এগুলো কত বি। তাহলে এ কিন্তু দেখো, এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে, এর দুই মাথায় এ আর বি বিন্দু, এরও এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে, দুইটা একই নডের মাঝখানে যদি থাকে, কোন দুইটা রোধ যদি একই দুইটা নডের মাঝখানে থাকে, একই দুইটা নডের মাঝখানে, যেমন ও এ আর বি এর মধ্যে, ও এ আর বি এর মধ্যে, তাহলে আমরা বলি তারা কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে আমরা কি বলি, তারা সমান্তরাল। সমান্তরাল মানে একটার উপরে একটা থাকবে যে সবসময়, তা না। এই কনসেপ্টটা কাজে লাগাই, এই যে কথাটা মাত্র ভাইয়া বললাম, এটা কাজে লাগায় আজকের লাস্ট ম্যাথটা হবে। আজকের লাস্ট ম্যাথটা জাস্ট এই কথাটা কাজে লাগা হবে। একই দুইটা নডের মধ্যে যদি দুইটা রোধ থাকে, তাহলে তারা কিসে আছে, সমান্তরালে আছে, ঠিক আছে। এটা কিন্তু একটু মাথায় রাখবা, ঠিক আছে। লাস্টের ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং, মজা পাবা।
ওকে ফাইন, তাহলে আমরা এখানে যদি দেখি 14 অ্যাম্পিয়ার আসবে, ভাগ হয়ে যাবে। তোমরা বলতে পারো ভাইয়া কেমনে ভাগ হলো 10 আর 4, এটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা, এটা আজকের ক্লাসে না, আজকের ক্লাসে জাস্ট রোধ এন্ড এই পার্টগুলো। 14 অ্যাম্পিয়ার আসছে, দুই ভাগে ভাগ হয়েছে 10 আর 4, কেমনে 10 আর 4 হইছে এটা কারেন্ট ডিভাইডার লতে নেক্সট ক্লাসে আমরা দেখব। এটার মধ্যে 10 ঢুকবে, এটার মধ্যে 4 ঢুকবে, এগুলোর মধ্যে নিয়ম আছে, ইচ্ছা মতো করা যায় না, ঠিক আছে? সো 10 ঢুকলো, তাহলে এখানে বিভব পার্থক্য কত খাইলো, এখানে বিভব পার্থক্য কত খাইলো। মজার ব্যাপার, সমান্তরালে যদি থাকে তাহলে ভোল্টেজ ড্রপ সেমই হইতে হবে, কারণ ও তো এ নট, ও তো বি নট, ও এ নট, ও বি নট। তুমি তো এখানে বলতে পারো না এই উপরের এ নটের ভোল্টেজ এত, নিচের এ নটের ভোল্টেজ এত, যতক্ষণ পর্যন্ত এটাও এ এটাও এ, ওর ভোল্টেজ আর ওর ভোল্টেজ সেম থাকতে হবে। ও ভোল্টেজ না, মানে ওর ভোল্ট কি হতে হবে, সেম থাকতে হবে। কেমন? তাহলে এর আর এর বিভব পার্থক্য তুমি যদি মাপো তাহলে দেখো কত আসে, কত আসে। আই টিভি আর টিভি আসছে কত, 25 গুণন 4 100। ওরটা কত আসে, 10 গুণন 10 আসছে কত, 100। তার মানে ওর আর এ আর বি এর নডের পার্থক্য এখানে যদি 100 ভোল্টেজ হয়, এখানেও 100 ভোল্টেজই হইতে হবে, এখানেও 100 ভোল্টেজ হইতে হবে। যে কোনো জায়গায় যাও তুমি এ আর বি এর মাঝখানে দুইটা ভোল্টেজ 100 ভোল্টেজ হইতে হবে, ঠিক আছে? সো এটা একটা কনসেপ্ট কিন্তু। তাহলে আমি কি শিখাইলাম এখানে, নট শিখাইলাম, আর বললাম দুইটা একই নডের মাঝখানে যদি রোধ থাকে, যেই রোধগুলো দুইটা একই নডের মাঝখানে আছে, যেমন এখানে এ আর বি এর মাঝখানে ও আর ও আছে, তারা কিসে থাকবে, সমান্তরালে থাকবে। এটা নিয়ে ডিটেলসে আলোচনা হবে আরো সামনের ক্লাসগুলোতে। আস্তে 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 বুঝবা যে ভাইয়া এই কথাটা কেন বলছে। আমি এখন গভীর কথাগুলো বলতেছি, পরে এই গভীর কথাগুলো ভাঙাবো ম্যাথে করতে করতে, যে ঠিক আছে, তখন রিলেট করতে পারবা। ওকে ফাইন, তাহলে এবার চলো আমাদের ক্লাসের ফার্স্ট ম্যাথে চলে যাই, একদম ফার্স্ট ম্যাথ। আমাদের কাছে ফার্স্ট ম্যাথ, এই ম্যাথটা বেসিক্যালি আমরা এতক্ষণ যে থিওরিগুলো পড়ছি, এই থিওরিগুলোতে এই সূত্রটা ছিল না, এটা 9-10 এর সূত্র। 9-10 এ তোমরা আই এর সূত্র পড়ছো। আই মানে তড়িৎ প্রবাহ, সূত্র কি, কিউ বাই টি। মনে করে দেখো আই এর একক কি ছিল, ধরো সাপোজ একটা যে কোনো সার্কিটের আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার, ম্যাথ করতেছি না, আমি জাস্ট বোঝাচ্ছি কনসেপ্ট। 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার মানে কি 10 কুলম্ব পার সেকেন্ড, 10 কুলম্ব পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। 10 কুলম্ব একটা ইলেকট্রনের চার্জ কত হয়, 1.6 × 10⁻⁹ কুলম্ব। এরকম করে কতটা ইলেকট্রন হইলে 10 কুলম্ব হয়, এটা তুমি হিসাব করে বের করতে পারো, রাইট? 1.6 × 10⁹, তুমি একটা ইলেকট্রনের চার্জ জানো, তো একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয়, তাহলে 10 কুলম্ব হইতে হইলে কতটা হইতে হবে, ঠিক আছে? সো এই জায়গাগুলো দিয়ে তুমি কিন্তু হিসাবগুলো করতে পারবে, 10⁻⁹, ওইটা দিয়ে তুমি হিসাবগুলো করতে পারবা। যাই হোক, তো আমি যেটা বলছি, প্রতি সেকেন্ডে এখানে 10 কুলম্ব চার্জ প্রবাহ, 10 কুলম্বের জন্য কয়টা ইলেকট্রন লাগে এটা তুমি বের করতে পারো। সো প্রতি সেকেন্ডে অত সংখ্যক ইলেকট্রন কি হচ্ছে, প্রবাহ হচ্ছে। আচ্ছা, সো এইটা অ্যাকচুয়ালি কি, তাহলে চার্জ প্রবাহের হারকেই আমরা আসলে কি বলি, তড়িৎ প্রবাহ বলি। চার্জ প্রবাহের হারকে কেমন, আই দিয়ে প্রকাশ করি। সো আই এর এই ফর্মুলাটা কাজে লাগাই বেসিক্যালি আমাদের এখন যে ম্যাথটা আছে সেটা। সো চলো ম্যাথ প্রবলেমটা আমরা একটু পড়ি, কি বলা আছে। সময় টি এর ওপর একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই এর নির্ভরতাটি হলো I = 3t² + 2t + 5, t = 0 থেকে t = 2 সেকেন্ড সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণের তড়িতাধান অতিক্রম করবে। প্রথমত দেখো তো এখানে আইটা কি একটা সুনির্দিষ্ট মান নাকি পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, তাই না? আই এর মান 0 সেকেন্ডে তুমি 5 পাবা, 0 বসায় দাও টি এর জায়গায়, আই এর ভ্যালু 5 পাবা। 1 সেকেন্ডে আরেকটা পাবা, 2 সেকেন্ডে আরেকটা পাবা, প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু আই এর ভ্যালুটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তোমাকে যদি বলে যে এখানে বের করতে বলছে কি তড়িৎ আধানের মান, রাইট? ক্যাপিটাল কিউ বা স্মল কিউ, আমাদের এই আলোচনায় ক্যাপিটাল কিউ দিয়ে ধরো প্রকাশ করতেছে, এগুলো ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করতে একই কথা। তো তুমি ক্যাপিটাল কিউটা যদি বের করতে চাও, তোমার বেসিক্যালি কি করা লাগে, আইটি করা লাগে, রাইট? আইটি একটা মুভিও আছে, তাই না? সো আইটি করা লাগে, তার মানে তোমার আই এর একটা ভ্যালু লাগবে, টি এর একটা ভ্যালু লাগবে। আই এর ভ্যালু, টি এর ভ্যালু একটা, আই এর ভ্যালু তো একটা নাই, আই এর ভ্যালু তো এক একটা টি এর জন্য এক একটা। তাহলে তোমার এখানে অ্যাকচুয়ালি করা উচিত ছিল এইরকম, ছোট ছোট আইটি বের করে দেন তাদের যোগ করা, ছোট ছোট আইটি বের করে দেন তাদের যোগ করা। তুমি বলতো এই ছোট ছোট আইটি গুলো আবার কারা? আমি সময়ের সাপেক্ষে একটা জিনিস বোঝাই। সাপোজ এই যে তার, এই তারের মধ্যে এই তড়িৎ প্রবাহটা হচ্ছিল, এই যে গ্রিন কালার দিয়ে এই তারটা আঁকলাম, এইটা এই তারের টি = 0 সেকেন্ড সময়ের মুহূর্ত, তাই না? এই সময় কি একটা তড়িৎ প্রবাহ আছে না? এই তড়িৎ প্রবাহটা কত আছে, এই তড়িৎ প্রবাহের একটা মান আছে, ধরো 0 বসালে একটা মান পাবো, আমি আর মানটা লিখতেছি না। এই একই তার এখন টি = 1 সেকেন্ড মুহূর্তে, এখন কি আরেকটা মান হয়ে গেছে না? এটার আরেকটা মান কিন্তু এখন আই এর মান আরেকটা, মানে 2 সেকেন্ডে কি এখন আবার আরেকটা মান, 2 সেকেন্ডে এখন কি আই এর আবার আরেকটা মান। তোমার অ্যাকচুয়ালি করা উচিত ছিল যে তুমি প্রত্যেকটা সময়ের জন্য আলাদা আলাদা করে আইটি 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 বের করে দেন তাদের যোগ করা, তাহলেই তুমি পাইতা কি সাকুল্যে কিউটা।
এখন এই যে প্রত্যেকটা সময়ের জন্য আলাদা আলাদা করে করবা, এখন তুমি সময় কোনগুলারে নিবা? 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড? 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড না, তোমার তো 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ডের মাঝখানেও তো আরো অনেক সময় আছে। আমি যদি লিখি, আরেকটা চিন্তা করা যাবে না, টি ইকুয়াল টু 0.0001 সেকেন্ড, আবার এর মাঝখানে চিন্তা করা যাবে না 0.000002 সেকেন্ড। সো অসংখ্য ব্যবধান তো এর মাঝখানেই টানা যাবে, টানা যাবে না? টানা যাবে। তোমার অ্যাকচুয়ালি করা উচিত ছিল প্রত্যেকটা মুহূর্তের জন্য, এই মুহূর্তের জন্য একটা আইডিটি, এই মুহূর্তের আই অ্যান্ড এই মুহূর্তের সময়টা নিই, এই মুহূর্তের জন্য একটা আইডিটি, এই মুহূর্তের জন্য একটা আইডিটি, এই মুহূর্তের জন্য একটা আইডিটি। জিটি কেন বলতেছি? কারণ ক্ষুদ্র সময় ব্যবধান নিচ্ছ না তুমি, ক্ষুদ্র পার্থক্য নিচ্ছ, আরো ক্ষুদ্র কিন্তু বেসিক্যালি। সো নিয়ে তারপরে তোমার যোগ করার কথা ছিল, কিন্তু এই কাজটা তো হাতে কলমে করাটা অনেকটা অসম্ভব, তাই আমরা এই কাজটা সাইডে দিই। কাদের উপরে? ইন্টিগ্রেশনের উপরে। ইন্টিগ্রেশন হচ্ছে ওই টুল যেটা আমাকে এই কাজটা অপারেশন রূপে করে দেয়। এটা হচ্ছে একটা টুল, ম্যাথের একটা টুল, যেই টুলটা তোমাকে এই যে একটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করে হিসাব করে দেন ওই হিসাবগুলোকে যোগ করা। এর জন্যই তার নাম হয়েছে যোগজীকরণ। এর জন্যই তার নাম হয়েছে কি? যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। সো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ওই অপারেশনটাই শর্টকাটে দ্রুত করে ফেলতে পারি। এখন সরাসরি ম্যাথে চলে আসছি, এতক্ষণ বেসিক বোঝাইলাম, এখন সরাসরি ম্যাথে চলে আসছে। তার মানে আমার এখানে ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু আই ইন্টিগ্রেশন অফ আইডিটি। ঠিক আছে, এটা আমার ফর্মুলা, এটা একটা ফর্মুলা লিখে রাখো, এই ফর্মুলাটা একটু লিখে রাখো। কিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ আইডিটি কখন ব্যবহার করবা? যখন আই ইকুয়াল টু ফাংশন অফ টি, মানে আই টি এর উপর নির্ভর করে, আই সময়ের উপর নির্ভর করে, বা আই ধ্রুবক নয়, সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। যখন আই ফাংশন অফ টি, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব কিউ এর, কিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ আইডিটি। ওকে, চলো এবার অনেক কথা হয়েছে, এবার একটা ম্যাথে চলে যাই ডিরেক্ট। তো আমার এখানে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আইডিটি লিখে ম্যাথটা শুরু করব। বুয়েট এক্সামে আসলে তোমার হাতে কলমে ইন্টিগ্রেশন করতে আমি সাজেস্ট না করবো। ইনফ্যাক্ট এইচএসসি তে আসলেও তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে করবা। কত সেকেন্ড থেকে কত সেকেন্ড? 0 থেকে 2, 0 থেকে 2 দিলা, আই এর জায়গায় ভ্যালু বসাই দাও। আই হচ্ছে কত? 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5 এন্ড এটা কি? ডিটি। এখন ক্যালকুলেটরে ভাইয়া চলে আসো, আমি ক্যালকুলেটর তোমাদের করে দেখাচ্ছি। তোমাদের হাতে যেই ক্যালকুলেটরই থাকুক না কেন, সব ক্যালকুলেটরেই করা যাবে। আমি একটু দেখাচ্ছি ক্যালকুলেটরে করে। ক্যালকুলেটরটা নিবা, নেয়ার পর ইন্টিগ্রেশনটা দিলা। এখন টি এর জায়গায় এক্স দিয়ে প্রকাশ করবা, তাহলে তুমি কি লিখবা? ব্র্যাকেট শুরু করো, ব্র্যাকেট শুরু করে 3x স্কয়ার আলফা দিয়ে x স্কয়ার প্লাস 2x, টি গুলারে x লিখতেছো কেমন? প্লাস 5 দিলা। এবার লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 দিলা। তাহলে তুমি 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 দিয়ে, আচ্ছা আপার লিমিট 1 না, আপার লিমিট 2, সরি আপার লিমিট 2, 0 থেকে 2 সেকেন্ড না, আপার লিমিট 2, আপার লিমিট 2 দিলা, ইকুয়াল দিলা। তাহলে অ্যান্সার চলে আসছে। অ্যান্সার কত আসছে? 22। অ্যান্সার কত আসছে? 22। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি। আমার অ্যান্সার চলে আসছে এই ক্ষেত্রে কত? 22। ওকে, তাহলে এই ম্যাথটা যখন আমরা করব তখন অ্যান্সার দিব 22। তাহলে এই ম্যাথটা ডান, আমরা ক্যালকুলেটরে ডিরেক্টলি করব। ঠিক আছে, এন্ড ম্যানুয়ালি করলে কিভাবে করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি। হাতে কলমে না, টাইপড ভার্সনে আমার করা আছে, সেটা দিয়ে দেখা দিচ্ছি। বুয়েটে আসলে এভাবেই করবা, এভাবে এতটুকু লিখলেই ফুল মার্কসই পাবা। ঠিক আছে, বোঝা গেছে? এই ম্যাথটা ইজি, কিন্তু জাস্ট ক্যালকুলেটরে বসাই দিছি, আর কিছু না। তোমরা আমার সাথে সাথে হাতে হাতে ক্যালকুলেটর করবা। এন্ড ম্যানুয়ালি করলে এভাবে, ম্যানুয়ালি করলে এভাবে আলাদা আলাদা 3t স্কয়ার 2t এন্ড দেন 5, ওই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার n dx কে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 ফর্মুলাতে ফেলে এরকম লোয়ার লিমিট আপার লিমিট বসাও, 22 আসবে। কেমন? তাহলে এটা হচ্ছে ম্যানুয়ালি করলে, স্লাইড দিয়ে দিব। সো ম্যানুয়ালি করলে কিভাবে করতে হয় এটা দেখে নিলেই পারো, বাট আমি সাজেস্ট করব বুয়েটে এভাবে করবে। দেন এটা আমি করে দিই, এটার জন্য সময় নষ্ট না করি, এটা একদম ফাস্ট আমি করে দিই। একই ম্যাথ আগেরটার মতনই, জাস্ট এখানে এই ম্যাথটা করানোর কারণ কি? একই ম্যাথ, তারপরও ভাই এই ম্যাথটা করাচ্ছি কেন? এই ম্যাথটাতে অনেক স্টুডেন্ট ভুল করবা, এই ম্যাথটাতে অনেক স্টুডেন্ট ভুল করবে। আচ্ছা এই ম্যাথটা তোমাদের করতে দেই, দাঁড়াও এই ম্যাথটা তোমাদের করতে দিই, তোমাদের ভুলটা করে তারপর শিখলে ভালো হবে। তোমরা দেখি করো তো, এই ম্যাথটা অ্যান্সার দাও। এই ম্যাথটাতে অনেকেই একটা জায়গায় ভুল করবা, দেখি এই ম্যাথটা একটু করে আমাকে অ্যান্সার দাও দ্রুত। অনেকেই এই ম্যাথটা ভুল করবা, তাই ভাইয়া এই একই ম্যাথ হওয়া সত্ত্বেও এই ম্যাথটা তোমাদের করতে দিছি, যেন ভুলটা করে তোমরা শিখতে পারো।
সামিন আহমেদ চৌধুরী 8 কুলম মাইনাস 8 কুলম, হাসিবুর রহমান 8.88 কুলম, শামসির 8 কুলম মাইনাস 8 কুলম, মিঠু বসাক 8 কুলম। এখনো কিন্তু শাহরিয়ার ইসলাম 8 মাইনাস 8, এইট কুলম মাইনাস 8 কুলম, ইয়োকি 8 কুলম। ওকে, তোমাদের মধ্যে থেকে তোমরা সবাই স্মার্ট, তার মানে তোমরা মনে হয় আগে অবশ্যই এই ম্যাথটা একবার না এক জায়গায় ভুল করছো বা শিখছো। এই জায়গাটার মধ্যে বেসিক ভুলটা যেটা হয় সেটা আমি একটু দেখাই দিই, যারা হয়তো ভুল করতা বা করতে পারতা সেই জায়গাটাও আমি একটু দেখাই দিই। তোমরা সঠিক করছো, তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল। অ্যান্ড ভুলটা এই ম্যাথটা যেটাতে হইতো সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা নর্মালি সবসময় কিসে থাকে, ডিগ্রি মোডে থাকে, রাইট? ক্যালকুলেটর আমাদের সব নর্মালি সবসময় ডিগ্রি মোডে থাকে। ডিগ্রি মোডে যদি আমি এই জিনিসটা বসাই, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইনটা দিব, ইন্টিগ্রেশন সাইনটা দেওয়ার পরে আমি কি করব, আমি ইকুয়েশন লিখবো কি 4 পাই সাইন পাই এক্স, রাইট? সাইন পাই এক্স। তো এখন এটাকে লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো কত 0, আপার লিমিট বসাবো কত 1। এখন আমি যখন লোয়ার লিমিট 0 বসাইছি, আপার লিমিট 1 বসাইছি, আমার অ্যান্সার কত আসছে? আমার অ্যান্সার কত আসছে 0.344। কিন্তু এইটা ভুল গেল কেন? আসলে ভুল যাওয়ার কারণ হচ্ছে এটা ডিগ্রি মোডে করছি আমি। আমার এখানে সাইন পাইটি আছে, রাইট? সাইন পাইটি থাকা দ্যাট মিনস কি পাই রেডিয়ান পার সেকেন্ড এককে, অ্যান্ড রেডিয়ান পার সেকেন্ড এককে যদি থাকে তাহলে আমার ক্যালকুলেটর সলভটা করতে হবে কিসে, রেডিয়ান মোডে। সো এটাতে ভুল গেলে এই জায়গাটাতে, তাহলে আমি কি করব, এই একই ম্যাথটা করার সময় শিফট দিব, মোড দিব, আমার এখানে অ্যাঙ্গেল ইউনিট দিয়ে রেডিয়ান দিয়ে দিব 2, তো তোমার এখানে বিভিন্নভাবে রেডিয়ান দেওয়া লাগতে পারে। সো দিলা, এখন তুমি ইকুয়াল দাও, দেখো অ্যান্সার চেঞ্জ আসতেছে, এখন আসতেছে কত 8 কুলম। তাই আমার এই ম্যাথে ক্যালকুলেটরে যখন করব তখন কি করতে হবে, আমার অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। তারপরে আমি জাস্ট বসাই দিব ভ্যালুটা, তাইলেই আমার হয়ে যাবে। তাহলে আমাদের এই ম্যাথটাও ডান। আইডিটি ক্যালকুলেটরে বসাই দিবা ভ্যালুগুলা, 0 থেকে 1, 4 পাই সাইন পাই টি, এটা লাস্টেরটা অ্যাম্পিয়ারের জন্য ডিটি, দেন এটা করলে কত আসে 8 কুলম। দেন এগেইন দ্বিতীয় ম্যাথটা, এটা প্রথমটা গেল, দ্বিতীয়টা বসায় দেখো, দ্বিতীয়টা বসায় দেখলে এই যে একই ম্যাথ। এখন কি 1 2 4 পাই সাইন পাই টি টিটি। তাহলে এটা যদি করো, এটা করলে তুমি দেখবা কত আসতেছে, এটা করলে তোমার আসতেছে -8। বেসিক্যালি এই জিনিসটা বোঝাচ্ছে কি, এই জিনিসটা বোঝাচ্ছে যে একটা সময় একদিকে প্রবাহ ছিল ক্লকওয়াইজ ধরো সার্কিটের মধ্যে, দ্বিতীয়বার 1 থেকে 2 সেকেন্ড সময় এন্টি ক্লকওয়াইজ। জানেন এগুলো নিয়েও পড়াশোনা আছে, তোমাদের তো বেঁচে গেছো, চুম্বক চ্যাপ্টারটা নাই, চুম্বক থাকলে এই জিনিসগুলো নিয়েও পড়া ছিল, এসি কারেন্ট, ঠিক আছে? সো আমরা পড়াবো যদিও আমাদের বুয়েট অ্যাডমিশনের জন্য, কিন্তু এগুলো এসি কারেন্টের জন্য অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো আমরা ইউজ করি, কেমন? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের সামনে। তাহলে এইটা ম্যানুয়ালি করলে এভাবে জাস্ট সূত্র মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন অফ সাইন পাই সাইন এক্স এর সূত্র কি, সাইন এক্স ডিএক্স এর মাইনাস কজ এক্স, অ্যান্ড যদি এক্স কে তো টি ধরতেছো, সামনে একটা সহগ আছে সামনে একটা সহগ আছে পাই, পাই থাকলে কি 1/পাই হবে। সো এইভাবে ফর্মুলাটা বসাই দিবা, লোয়ার লিমিট আপার লিমিট বসাবে, 8 কুলম আসবে, -8 কুলম আসবে। ওকে ফাইন, এখন আমরা চলে যাই আমাদের আরেকটা কনসেপ্ট, এটাও 9-10 এর কনসেপ্ট, একটু দ্রুত দেখি। একটা তার আছে, নর্মালি তারগুলো এই শেপেরই হয়, কিন্তু আজকের ক্লাসে আমরা যখন করব তার ছাড়াও বিভিন্ন পরিবাহক খণ্ড নিয়েও করব। পরিবাহক খণ্ড হইলে তখন আমার কিরকম হইতে পারে, একটা ঘনক শেপ চিন্তা করো, একটা ঘনক শেপ বা একটা বক্স যেটা আছে তোমাদের জ্যামিতি বক্সের শেপ, ওই রকমও আমরা পরিবাহী নিয়ে আজকের ক্লাসে কাজ করব। সো যদি এরকম সিলিন্ডার শেপ হয় তাহলে এটা হচ্ছে কাটা অংশ, কাটা অংশের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলি। প্রস্থ বরাবর কাটলে যে ক্ষেত্রফলটা পাওয়া যায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভ্যালু কত a। যদি আমার বক্স টাইপের হইতো তখন এখানে কাটলে কি হইতো, একটা চারকোনা হইতো, দ্যাট মিন্স কি দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে মান বের করতে হইতো। যদি ঘনক হইতো কাটলে কি হইতো, বর্গকার ক্ষেত্র হইতো, দ্যাট মিন্স a স্কয়ার দিয়ে ক্ষেত্রফল বের করতে হইতো।
সো আমরা এইটাকে বলছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে পরিবাহকের দৈর্ঘ্য। আমি এখানে একটা তার দিয়ে বোঝাচ্ছি, এন্ড এই পরিবাহকের কি আছে, একটা রোধ আছে আমি বলছি, এন্ড ওই রোধটা কিসের কিসের উপর নির্ভর করে, চারটা জিনিসের উপর নির্ভর করে। এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, যে কোন কোন চারটা জিনিসের উপর নির্ভর করে। দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে রোধের মানটা, উপাদানের উপর, আর তাপমাত্রার উপর। তোমরা এইচএসসিতে এসএসসিতে এই জিনিসগুলো পড়ছো। আজকের ক্লাসে বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কঠিন কঠিন কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব। আর এইচএসসিতে মানে বর্তমান শ্রেণীতে এই তাপমাত্রাটা আসে, তাপমাত্রাটাও আমরা যদি সময় পাই পড়ে ফেলবো। তো এইটা কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। রোধ কিসের উপর নির্ভর করে, রোধ এগুলোর উপর নির্ভর করে। আরেকটা এমসিকিউ এটার সাথেই আসে, উপাদানের আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে, উপাদানের আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে, শুধু উপাদানের উপর নির্ভর করে। বা রো কিসের উপর নির্ভর করে, রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে, উপাদানের উপর। রোধ চারটা জিনিসের উপর, আর রোধাঙ্ক শুধু উপাদানের উপর। কেমন, এটা কিন্তু মাথায় রেখো, রোধাঙ্ক শুধু উপাদান, আর রোধ চারটা জিনিসের উপর। ফাইন, তাহলে আমরা আর সমানুপাতিক এল আর ব্যস্তানুপাতিক এ, এটার আলাদা করে বলছি না। তার যত লম্বা হবে তারের মধ্যে যাইতে তত কষ্ট হবে, দ্যাট মিনস রোধের পরিমাণ তত বেশি হবে। ঠিক আছে, বাধা তত বেশি সে পাবে। ছোট তারের মধ্যে কম বাধা, লম্বা তার হইলে বেশি বাধা। মোটা এ দিয়ে কি বোঝাচ্ছে, কতটুকু পুরু, রাইট, মানে পুরুত্বটা কতটুকু। সো যত বেশি মোটা তত এ বেশি। মোটা তারের মধ্যে দিয়ে যেতে আরাম, কারণ ফাঁক ফোকর বেশি থাকে। সো মোটা তারের মধ্যে দিয়ে রোধটা কম, চিকন তারের মধ্যে দিয়ে রোধটা বেশি। সো এইটারই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, আর সমানুপাতিক এল এবং আর ব্যস্তানুপাতিক এ। এই দুই সম্পর্ককে একত্র করলে আর সমানুপাতিক এল বাই এ, আর ইকুয়াল টু কি আসে, রো এল বাই এ। রো কি, উপাদানের আপেক্ষিক রোধ, আর আমি এটা বলছি এটাকে রোধাঙ্ক বলা হয়। এটা কিসের উপর নির্ভর করে, এটা অনলি উপাদানের উপর নির্ভর করে। রো উপাদানের উপর নির্ভর। মনে করে দেখো তো, রো এর একক কি, একটু কমেন্টে জানাও। রো এর একক কি, রো এর একক কি, রো এর একক কি, রো এর একক কি, রোধাঙ্কর একক কি। আর এর একক তো ওহম, এল এর একক তো মিটার, আর এর একক তো মিটার স্কয়ার। তাহলে রোধাঙ্কর এসআই একক কি হবে, ওহম মিটার, মিটার স্কয়ার কাটাকাটি, তাহলে ওহম মিটার। ঠিক আছে, এটা হচ্ছে রো এর একক। কেমন, ওকে। এটা কিন্তু পার মিটার না, অনেকেই ভুল করে ফেলো, পার মিটার না, ওহম মিটার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা একটু লিখে রাখো ভাইয়া। এই সূত্রটা দিয়ে আমরা এখন বেশ কিছু ম্যাথ করব আজকের ক্লাসে। বলতে গেলে এই সূত্রটাই লাস্ট সূত্র হইতে পারে। এই সূত্রটা দিয়ে এখন খালি ম্যাথ, অনেকগুলা ম্যাথ করব আমরা, অনেকগুলো ম্যাথ করব। রো এর একক হচ্ছে ওহম মিটার, আর এর একক হচ্ছে ওহম। ওকে, চলো আমাদের ফার্স্ট ম্যাথ দেখি। এই ম্যাথটা তোমাদের দিয়ে এই ম্যাথটা শুরু করি। দেখি কারা কারা এই ম্যাথটা অ্যান্সার করতে পারো, দেখি কারা কারা এই ম্যাথটা অ্যান্সার করতে পারো। ওহম পার মিটার, সজীব ইসলাম ভুল করছো, মোশাররফ হোসেন খান ভুল করছো, ওহম মিটার হবে। কেমন, এই ম্যাথটা দেখি কারা কারা সলভ করতে পারো। অ্যান্সার আসছে এখন পর্যন্ত কয়েকটা। তুর্জয় দেবনাথ 6, তোমরা প্রশ্নটা তুলে ফেলো, যারা বাকিরা প্রশ্নটা একটু তুলে ফেলো, আমি কমেন্টগুলো পড়তে পড়তে। তুর্জয় দেবনাথের 6.6.6.67 × 10⁻⁹, অমির হচ্ছে 4 × 10⁻⁶,
1/750 ওহম আসছে, 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসছে, 5.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, জেসমিন আর 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, শ্রাবণীর 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। অ্যান্সারগুলো খুব বেশি কাছাকাছি যায় না আমার কাছে। যাই হোক, আমরা দেখি, চলো এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি। কি বলা আছে, চিত্রে প্রদর্শিত অর্ধবৃত্তাকার পরিবাহীর এ ও বি প্রান্তের মধ্যকার রোধ বের করতে বলছে। কি দেওয়া আছে, প্রদত্ত পরিবাহীর রোধাঙ্ক মানে রো এর ভ্যালু দেওয়া আছে। কিসের ভ্যালু দেওয়া আছে আমার এখানে, রো এর ভ্যালু দেওয়া আছে, দিয়ে জানতে চাইছে এই দুইটার মধ্যে রোধ কত, মানে আর কত, সহজ কথা। এখন আর যদি আমরা বের করতে চাই তাহলে খেয়াল করো, আমরা আর এর ফর্মুলা মাত্র দেখলাম, আর ইকুয়াল টু রো এল বাই এ। এল লাগে, এ লাগে আর রো লাগে। এখন আমরা রোটাকে পেয়ে গেলাম, প্রশ্নে আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম সেন্টিমিটারে আছে, সমস্যা নাই, এটা এগুলো সেন্টিমিটারে বসাইলে এটা সেন্টিমিটারে থাকলেও কাটাকাটি চলে যাবে, অথবা সবগুলোরে মিটারে নিবা। ওকে, আমি সেন্টিমিটারই রাখবো কারণ সবগুলাই সেন্টিমিটার আছে, 3 সেন্টিমিটার এগুলো সবগুলাই সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার থাকলে এটা ফাইনালি কাটাকাটি যে ওহমই থাকবে। তাহলে আমার এল লাগবে আর এ লাগবে, তাই তো? এল কে এখন খুঁজতে চাই, এলটা আসলে কে হবে? আচ্ছা, এটাকে আগে খুঁজে নিই, এটা কে হবে আমার? এটা যদি 3 সেন্টিমিটার হয়, দ্যাট মিনস এটাও কত, 3 সেন্টিমিটার, এইটাও কত, এই মাথাটা কত, 3 সেন্টিমিটার, তাই তো? 3 সেন্টিমিটার। অ্যান্ড এই মাথাটা যেটা, এটা দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। আমি এইটাকে একটু এমনি ঘুরাই, এটাকে একটু এভাবে ঘুরাইলে অ্যাকচুয়ালি আমি কি শেপ দেখবো? এরকম কিছু দেখবো না। এটাকে যদি একটু এইভাবে ঘুরাই, মানে এটাকে এরকম করলাম, এই শেপটা দেখবো না, এই শেপটা দেখবো। দ্যাট মিনস আমি এই শেপটার মধ্যে কি কি পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার, অ্যান্ড আমি এই যে এই জায়গায় 4 সেন্টিমিটার, এটা না, দ্যাট মিনস আমি এই জিনিসটা পাচ্ছি, এটা আমার কত, 4 সেন্টিমিটার, ঠিক আছে? একটা 3 একটা 4। তাহলে আমার এই মাঝখানের ক্ষেত্রফলটা কত হবে? মাঝখানের এই ক্ষেত্রফলটা কত হবে? 3 গুণন 4, সহজ কথা, সেন্টিমিটার স্কোয়ারে আসবে। তো আমি এটাকে কিন্তু পেয়ে ফেলতেছি, এ ইকুয়াল টু কত, 3 ইন্টু 4, দ্যাট মিনস 12 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমার এল দরকার, এল তারের দৈর্ঘ্য। এখন এই জায়গাটার মধ্যে একটা ব্যাপার আছে, আমি যদি এই জায়গা থেকে তারের দৈর্ঘ্য মাপি, যে এটা হচ্ছে আমি তারের দৈর্ঘ্য, বাঁকানো তার, এটা হচ্ছে তারের দৈর্ঘ্য মাপি, তাহলে আমি যেই দৈর্ঘ্যটা পাবো, অ্যান্ড আমি যদি এই হলুদ কালার দিয়ে এই দৈর্ঘ্যটা মাপি, তাহলে আমি অবভিয়াসলি, হলুদটা একটু বড় না, হলুদটা একটু বড় দৈর্ঘ্য পাবো। তাহলে আমি কোনটা নিব, বেগুনিটা নাকি হলুদটা, নাকি মাঝখানেরটা? নাকি আমি মাঝখানেরটা নিব, কারণ মাঝখানে নিলে কিন্তু গড়টা আসবে, রাইট? তাহলে আমি দৈর্ঘ্য হিসেবে কোনটাকে নিব? দৈর্ঘ্য হিসেবে এই যে সবুজ কালার, মাঝখানের এটাকে নিব, মাঝখানের এটাকে নিব। মাঝখানের এটাকে যদি নিই, তাহলে খেয়াল করে দেখো আমার কি লাগতেছে, এই দৈর্ঘ্যটা লাগতেছে। সহজ কথায় এটা একটা বৃত্ত হিসেবে চিন্তা করো, তাহলে এই বৃত্তের অর্ধ পরিধিটা লাগতেছে না, অর্ধ পরিধিটা লাগতেছে। অর্ধ পরিধি যদি লাগে তাহলে আমার ব্যাসার্ধ লাগবে। আমি জানি পুরা পরিধির ভ্যালু হয় 2πr, অর্ধ পরিধির ভ্যালু আমি যদি লিখি, অর্ধ পরিধির ভ্যালু হচ্ছে শুধু πr, অর্ধেকটা। আমার আর লাগবে নাকি, আর কতখানি? সহজ হিসাব, এতটুকুর মধ্যে কে কে আছে? এতটুকুর মধ্যে 6 আছে, আর এতটুকুর মধ্যে এই অংশটা আছে না, এটাকে 3/2 না, 3/2। দ্যাট মিনস আমার আর যেটা, আর কত আসলো ভাইয়া? আর আসলো 6 প্লাস 3/2 সেন্টিমিটার হিসাব করতেছি আমি, 7.5 সেন্টিমিটার। ফ্রিজ হয়ে গেল, দাঁড়া। লেখাগুলো চলে গেছে, সমস্যা নাই ভাইয়া, আবার একটু দ্রুত করে দেই। তাহলে আমরা এ বের করছিলাম, এ কত? এ আমার আসছিল 3 গুণন 4, দ্যাট মিনস কত আসছিল? 12। আমরা আর বের করতেছিলাম, আর আমি বলছি কতখানি নিব? এতখানি নিব, রাইট? এই পুরো বৃত্তটা যদি ধরি, এই পুরো এই বৃত্তটার আমার এতখানি লাগবে। এতখানির মধ্যে কে কে আছে? এতখানির মধ্যে আছে 6 প্লাস 3/2, দ্যাট মিনস সহজ কথায় আছে 7.5।
এখন আমি পাই আর হিসাব করো, পাই আর যদি আমি হিসাব করি তাহলে আমার একবারে লিখি 7.5 পাই আসবে। এটাই কি আসলে, এটাই আমার এল না, এটাই কিন্তু আমার এল, ঠিক আছে? আমি একটু এই পাশে লিখি, তাহলে এটাই কিন্তু আমার এল, পাই আর যেটা সেটাই এল, এটা কত আসছে 7.5 পাই। এখন এই ভ্যালুগুলোকে চলো আমরা বসাই দিই আর এর সূত্রতে, আর ইকুয়াল টু কি রো এল বাই এ। বসাই দাও তুমি এখন ভ্যালুগুলোকে, রো এর ভ্যালু এটা বসাও, এটা সেন্টিমিটারেই রাখো, পাই সেন্টিমিটার। এল বসাচ্ছ কি, এটা একটা সেন্টিমিটারের ভ্যালু, সেন্টিমিটারে আসতেছে। এ বসাচ্ছ কি সেন্টিমিটার স্কয়ার, তাহলে দেখবা সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কয়ার ডিভাইড বাই সেন্টিমিটার থাকবে, পাই সেন্টিমিটার ওহম সেন্টিমিটার, দ্যাট মিন্স একটা ওহম থাকবে। তাহলে আমি সহজ কথা হিসাব করে যদি, তাহলে আসে 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু এল হচ্ছে কত 7.5 পাই ডিভাইডেড বাই 12, তাহলে আমার আসতেছে 7.85 ইন্টু 10 ইনভার্স 6, এত ওহম। বুঝছো কি না এটা? এটা বুঝছো? বোঝা গেছে? এটা বোঝা গেছে? এটা এল ইকুয়াল টু পাই আর কিভাবে বুঝি নাই, এটা কি একটা অর্ধবৃত্ত শেপ না? এটা একটা অর্ধবৃত্ত শেপ। অর্ধবৃত্ত শেপ হইলে আমরা জানি বৃত্তের পরিধি, এই যে পুরা সবুজটা যেটা আঁকলাম ভাই একটা বৃত্ত, যদিও বৃত্তের মতন দেখাচ্ছে না সেজন্য কনফিউজ হইতে পারো। সো এটার পরিধিটা কত? বৃত্তের 2 পাই আর। আমার লাগবে কি পুরাটা নাকি আমার লাগবে এতখানি? আমার অর্ধেকটুকু লাগবে না, এতখানি লাগবে। এতখানি মানে কি শুধু পাই আর লাগবে, শুধু পাই আর, এটাই তারের দৈর্ঘ্য। এখান থেকে এতখানি, এটাই তারের দৈর্ঘ্য। মাঝখান বরাবর নিব, কেমন? মাঝখান বরাবর নেওয়ার জন্য 3/2 আসছে। শুধু বৃত্ত এটা না, এটা শুধু বৃত্ত, এটা অর্ধ কিছু না, অর্ধবৃত্ত কিছু না, এটা শুধু বৃত্ত, অধিবৃত্ত এগুলো কিছু না, অর্ধবৃত্ত আর কি বলতে পারি, কেমন? বুঝা গেছে? ওকে ফাইন, তাহলে এবার চলো আমরা সামনে আগাই। তাহলে এই ম্যাথটা তো আমরা দেখলাম, এই ম্যাথটার অ্যান্সার তাহলে আমার আছে 7.85 ইন্টু 10 ইনভার্স 6, 10 টু দি পাওয়ার -6 ওহম। ওকে, আচ্ছা এবার আমি চলে যাই, চলো আমাদের সামনের ম্যাথ। এই ম্যাথটা আরো ইন্টারেস্টিং, এই ম্যাথটা দেখি তোমরা করতে পারো কিনা, এই ম্যাথটা দেখি তোমরা করতে পারো কিনা দ্রুত। এই ম্যাথটা আরো ইন্টারেস্টিং, দেখি এই ম্যাথটা তোমরা করতে পারো কিনা। আর ইকুয়াল টু 7.5 হবে কেন? 6ও আছে আর 3-এর অর্ধেকটা আছে না, 3-এর অর্ধেক, কারণ তুমি মাঝখান থেকে নিছো, তুমি কিন্তু একদম 6 পর্যন্ত নিলে হচ্ছে ভেতরের পরিধিটা পাচ্ছ, 6 যোগ 3 9 নিলে হচ্ছে বাইরেরটা পাচ্ছ। ফুল 3 সেন্টিমিটার নিলে তো তোমার মানে তারটা কিন্তু মাথায় রাখতে হবে, বড় তার দিয়ে হিসাব করলে বেশি রোদ আসবে, ছোটটা দিয়ে হিসাব করলে কম রোদ আসবে। তোমার নিতে হবে কি এভারেজটা না, এভারেজটা। তাহলে বড়টা কেন নিলাম, ছোটটা কেন নিলাম না, ছোটটা কেন নিলাম, বড়টা কেন নিলাম, ওই কনফিউশনই থাকতেছি না আমরা, ও গড়টা নিতেছি। ক্ষেত্রফল সহজ হিসাব, 4 কোণা ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের কাটা অংশের ক্ষেত্রফল, যেটা একটা তার কাটলে গোলাকার পাও, এটা এই তারটা একটু কি চুম্বক ইয়া শেপের, 4 কোণা শেপের, রাইট? তো এটা কাটলে 4 কোণা একটা পাইছো, ওই 4 কোণার ক্ষেত্রফলটা নিস, কেমন? একটা অ্যান্সার পাইলাম আমি লিমনের P1 প্লাস P2 মানে রো 1 প্লাস রো 2 L বাই A, তারিকুল হাসানের L বাই A Q1 Q2, সজল রো 1 প্লাস রো 2, আলামিন L বাই A রো 1 প্লাস রো 2, নাজমু সাকিব রো 1 প্লাস রো 2 বাই 2, জেসমিন আরা রো 1 প্লাস রো 2। তো চলো এই ম্যাথটা দেখি, এই ম্যাথটার মধ্যেও কিন্তু, এই ম্যাথটাও কিন্তু অনেকেই এদিক সেদিক অ্যান্সার দিছো। কি বলছে ম্যাথটার মধ্যে? একই মাপের, প্রশ্নটা তুলে ফেলো, একই মাপের দুইটা তারের উপাদানের রোধাঙ্ক দেওয়া আছে, দ্যাট মিন্স রো 1 রো 2 দেওয়া আছে। এদের শ্রেণীতে যোগ করলে সমবায়টির তুল্য রোধাঙ্ক কত হবে? প্রথমে একটু তুল্য জিনিসটা আমি একটু বুঝাই। তুল্য জিনিসটা আসলে কি? ধরো সাপোজ এই যে একটা রোধ আছে, এই যে একটা রোধ আছে, দুইটা রোধ, এই দুইটা রোধের তুল্য রোধ এইটা, মানে এটা R1 রোধ, এটা R2 রোধ। তুল্য রোধটা যদি আমার
এস হয় তাহলে আমরা বলি কি আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। এটা কি বোঝাচ্ছে আসলে? আর এসটা বোঝাচ্ছে যে ওরা দুইজন মিলে যা যা করবে ও একা এসে ওদের রিপ্লেসমেন্টে সেই একই জিনিস করবে। ওদেরকে বাদ দিয়ে ওদের বদলে এমন একজনকে নিয়ে আসা যে কি ওদের সাবস্টিটিউট, ওরা দুজন মিলে যা করে ও একাই সেটা করে। ঠিক আছে, তো এখানে সবসময় যোগ হবে তা কিন্তু না। এখন আমাদের এই ঘটনাটার মধ্যে আমি একটু কালার দিয়ে বুঝাই তোমাদেরকে। আমাদের এই ঘটনাটার মধ্যে ধরো সাপোজ দুইটা তার আছে, একটা হচ্ছে আমার কমলা তার, একই মাপের দুইটা তার নাকি, কমলা তার রাখলাম আমি একটা, আর আরেকটা ধরো সাপোজ আমার সবুজ তার। একই দৈর্ঘ্য একই সব, যদিও আঁকাতে একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট এই দুইটা জিনিস দেখতে অবিকল একই। কেমন? এভাবে মাথায় রাখো, এই দুইটা জিনিস দেখতে অবিকল একই। ওকে, একই দৈর্ঘ্য একই সব, এলও একই, মোটাও একই, সবই একই। এখন এই যে দুইটা তার আছে, এই দুইটা তার আছে, একটু ছোট করে দিই। হ্যাঁ, এই দুইটা তার কি বলা আছে? ব্যাক টু ব্যাক কানেক্টেড আছে, তাই না? একই সাথে শ্রেণীতে যুক্ত আছে, একটার পর একটা যুক্ত আছে। এদের তুল্য রোধাঙ্ক জানতে, তুল্য রোধ জানতে চাইনি, তুল্য রো জানতে চাইছে, রো ইকুইভ্যালেন্টটা জানতে চাইছে তোমার কাছে জানতে চাইছে কি? রো ইকুইভ্যালেন্ট, রো ইকিউ, ইকিউ দিয়ে বোঝায় কি? তুল্য, ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তুল্য। তার মানে কি এদের বদলে তুমি এমন একটা তার আনবা যেটা এদের সাবস্টিটিউট, মানে এই কালো তারটা ধরো এদের সাবস্টিটিউট, এই তারটারে তুমি নিয়ে আসবা। আমরা জানি রো কমলা তারের এটা দেওয়া আছে কত? রো 1, তাই না? সবুজ তারের এটা দেওয়া আছে কত? রো 2। আর আমরা বের করতে চাই কাকে? আমরা বের করতে চাই রো ইকুইভ্যালেন্টকে। কেমন? আচ্ছা, তো এখন আমরা 1 বাই 1 চলো ফর্মুলা ফেলি। প্রথমে কমলা তারের জন্য ফর্মুলায় আসি। কমলা তারের জন্য যদি আমরা ফর্মুলা ফেলি, কমলা তারের রোধ বের করবো আমরা। কমলা তারের জন্য ফর্মুলা কি? রো 1, এল হচ্ছে দৈর্ঘ্যের মান, এ হচ্ছে ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান। এটাকে R1 বলি। কেমন? এটাকে R1 বলি। ঠিক আছে, এবার আসি সবুজ তারের জন্য। এই যে সবুজ তারটা আছে সেটার জন্য R2 মানে রো 2 L বাই A। ফাইন। আমরা কালো তার, যেটা ইমাজিনারি, রাইট, যেটা বাস্তবে নাই, ইমাজিনারি একটা তার, সেটা হচ্ছে এই দুইটা তার মিলে যা করে ও একা সেইটা করবে। এটার রোটা হচ্ছে রো ইকুইভ্যালেন্ট। এখন খেয়াল করে দেখো এটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য ওরা দুজন মিলে যা দৈর্ঘ্য হয় সেই দৈর্ঘ্যটা, মানে ব্যাক টু ব্যাক যেহেতু কানেক্টেড, তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে? 2L। অ্যান্ড এই তারটার মোটা কতটুকু হবে? মোটা কিন্তু একই, এই যে এখানে যে মোটা কিন্তু একই পরিমাণ, এই হবে, রাইট। আমি যখন এই তিনটা ইকুয়েশন দাঁড় করাই ফেলছি তিনটা তারের জন্য, এখন এই তারগুলার নিয়ে, দুইটা তার নিয়ে আমরা তো জানি এদের যা রোধ হবে মিলে ওর এটাই হইতে হবে। ওরা দুজন মিলে যা করে ও একা সেটা করে, সো ওদের দুজনের রোধ এটা হইতে হবে, কারণ ও তুল্য জিনিস। তুল্য মানে কি? ওরা মিলে যেটা করে সেটাই করবে। তাহলে আমি যদি লিখি এই রোধটাই মানে ইকুইভ্যালেন্ট রোধ ইকুয়াল টু হবে কি? শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কি হয়? তুল্য রোধ দুইটার যোগফলের সমান, R1 প্লাস R2। এখন R1 কত? রো 1 L বাই A, রো 2 L বাই A। তাহলে রো কমন নেওয়া যায়, সো রো 1 প্লাস রো 2। L বাই A কমন নেওয়া যায়, দুইটার মধ্যে L বাই A আছে, সো L বাই A কমন নিলে আমার কি? রো 1 প্লাস রো 2 থাকে। তাহলে খেয়াল করে দেখো, যাহাই এই জিনিসটা তাহাই কি এই জিনিসটা না, কারণ উভয়ই কার সমান? এই আর এরই সমান, এই আর এরই সমান। একটা পাইছো কি শ্রেণী থেকে, আরেকটা পাইছো কি তুল্য কনসেপ্ট থেকে। তাহলে তুমি কি বলতে পারো পরের লাইনে? যে তুমি বলতে পারো শর্ত মতে বাম পক্ষ কি? বাম পক্ষ হচ্ছে রো ইকুইভ্যালেন্ট L বাই A, আর ডান পক্ষ কি? এই যে এটা রো 1 প্লাস রো 2 L বাই A। কেন? উভয়ই কার সমান? উভয়ই আমার L বাই A সমান। তাহলে এইটা আর এটা কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি? ফাইনালি আমার থাকে রো ইকুইভ্যালেন্ট রো 1 প্লাস রো 2 ডিভাইড বাই কত? 2। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। এটাই হচ্ছে কি আমার এই ম্যাথের অ্যান্সার। একমাত্র নাজমুস সাকিব ছেলেটার দেখলাম প্রথমত কারেক্ট হয়েছে, তারপরে কয়েকজন কারেক্ট করছো। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও। এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও। অ্যান্সার হচ্ছে রো 1 প্লাস রো 2 ডিভাইড বাই 2। এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও।
বুঝা গেছে এই ম্যাথটা? এই জিনিসগুলোতে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? তুল্য জিনিসটা কিন্তু বুঝাই দিলাম। তুল্য জিনিসটা হচ্ছে ওরা দুজন মিলে যা করে ওদের দুজনের উঠায় দাও, ও আইসে এই সেম জিনিসই করবে, ও আইসে কি এই সেম জিনিসই করবে। আচ্ছা একজন বলছে আরেকবার দ্রুত দেখাই দিই, দুইটা তার ছিল, কমলা তার, সবুজ তার, আমি কালার দিয়ে বুঝাচ্ছি। এটার রো 1 দেওয়া ছিল তুল্য রোধাঙ্ক, এটার রোধাঙ্ক, এটার রোধাঙ্ক রো 1 রো 2 দেওয়া ছিল। আমাদের বলছে এই দুজনের শ্রেণীতে কানেক্ট করছো, অর্থাৎ এরা শ্রেণীতে সংযুক্ত হলে এদের বদলে এমন একজনের চিন্তা করা যায় যে ওরা মিলে, ও ধরো স্বর্ণের তৈরি, ও ধরো রূপার তৈরি, ও এমন একটা জিনিসের তৈরি হবে যে ওদের দুইজনের যে রো, ও ওই রকমের একটা তুল্য রো রিপ্রেজেন্ট করবে, যেন একই দৈর্ঘ্যে একই মোটায় সে একই রকমের রোধ তৈরি করে, ঠিক আছে? সে একই রকমের রোধ কি করে, তৈরি করে। সো আমি R1 এর ফর্মুলা লিখলাম, মানে এই কমলা তারের রোধের ফর্মুলা, সবুজ তারের রোধের ফর্মুলা, এল বা এ একই, কারণ একই মাপের দুইটা তার। তাহলে এই দুইটার তুল্য রোধ বের করলাম, এন্ড এই দুইটাকে পাল্টায় যেই তারটা আনা সম্ভব হইতো সেই তারটার জন্য একটা তুল্য রোধের ফর্মুলা লিখলাম। কয়টা ফর্মুলা লিখছি আমি? 3টা, কমলার, সবুজের, আর এই দুইটার পাল্টায় যে কালো তারটা যেটা ওদের তুল্য তার, সেই তারটার জন্য একটা আর এর ফর্মুলা লিখলাম। এখন এই দুইটা নিয়ে আমি জানি এরা দুইজন শ্রেণীতে আছে, তার মানে এদের মানে এদের যদি আমরা তুল্য রোধটা বের করতে চাই, ফর্মুলা হচ্ছে কি R1 + R2, তুল্য রোধ আমরা বের করলাম, আসলো এটা। আবার এদের বদলে এমন একটা উপাদান দিয়ে তৈরি তার, যেই তারটা ওরা মিলে যা করে ও একাই তা করবে, ধরলাম ওই তারের এমন একটা উপাদান, ওই তারের উপাদানের রোধাঙ্কটা হচ্ছে রো ইকুইভ্যালেন্ট। আমার টার্গেট এই রো ইকুইভ্যালেন্ট বের করা, তার মানে যাহাই এটা তাহাই কিন্তু এটা হচ্ছে হিসাবকৃত, আর এটা হচ্ছে এমন একটা ইমাজিনারি তার যেটা ওদের তুল্য তার হিসেবে কাজ করবে, সেটার ক্ষেত্রে ফর্মুলা। তাহলে এইটা আর এটা একই জিনিস, কারণ এইটাও তুল্য রোধ, এটাও তুল্য রোধী, এন্ড এইটা এটা পাশাপাশি দিয়ে হিসাব করে আমরা রো ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি। কেমন বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা এখানে 2L আছে একটা, এই 2L লিখি নাই মনে হয়, তো এই যে জায়গায় 2L আছে, ঠিক আছে? হিসাবের সময় ঠিকই লিখছি, বাট এই জায়গায় লেখার সময় ঠিক আছে, এখানে 2L আছে, একই কথা, হিসাবটা ঠিকই আছে, বাই 2। ওকে ওকে, তাহলে আমরা এই ম্যাথটা আশা করি সবাই বুঝে গেছি, এখানে 2L আছে। ওকে, তাহলে আমরা এর পরের ম্যাথে তাহলে যাই। তাহলে আমরা প্রথমে এই ম্যাথটা আলাদা করে দেখা যাচ্ছে। সো 2L আছে, এটা হিসাব করলে রো ইকুয়াল টু রো 1 + রো 2, আমরা এটা রো ইকুইভ্যালেন্ট বের করছি। আচ্ছা এবার একটা দ্রুত, এটা ম্যাথ না, এটা কনসেপ্ট, তাই এই ম্যাথটা তোলা দরকার নেই আপাতত। এটা একটা কনসেপ্ট, একটা তামারটার দৈর্ঘ্য 3 গুণ করা হলে এর রোধ পূর্বের কয় গুণ হয়? একটা তামারটার দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হলে এর রোধ পূর্বের কয় গুণ হয়? এটার এটার মধ্যে বেসিক তফাৎ কি? এখানে একটা তার আছে, এই তারের সাথে তুমি দৈর্ঘ্য 3 গুণ করছো। তুমি কেমনে 3 গুণ করছো? তুমি হচ্ছে এই তারের সাথে এডিশনাল ম্যাটেরিয়ালস অ্যাড করছো, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য Li। তুমি এটাকে পরে কি করছো? এটা তো আসেই, এই তারটা তো আসেই, এই তারটার সাথে তুমি এডিশনাল কিছু ম্যাটেরিয়াল অ্যাড করছো, মানে এই তারের দৈর্ঘ্য তো আসেই, এডিশনাল আরো তার অ্যাড করছো, এডিশনাল আরো কি করছো? তার অ্যাড করছো, অ্যাড করে তারের দৈর্ঘ্যে 3 গুণ বানাইছো, ঠিক আছে? অ্যাড করে, মানে নতুন অ্যাড করে, ঠিক আছে? তাহলে তারের মোটার পরিমাণ এখানেও এ, তারের মোটার পরিমাণ এখানেও এ। তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে একটা জিনিস ছিল, পয়সনের অনুপাত, টানলে দৈর্ঘ্য টানলে প্রস্থ পুরুত্ব কমে যায়, রাইট? এখন কি করছো? তুমি টেনে তারে লম্বা করছো এই জায়গায়। তাহলে এইখানে জিনিসটা ছিল কি? মোটা, এন্ড এটারে যখন তুমি টেনে 3 গুণ করছো তখন এটা কি হয়ে গেছে? চিকন হয়ে গেছে। দ্যাট মিনস এইটা আর এটার মধ্যে তফাৎ হচ্ছে, এখানে এই জায়গায় যদি দৈর্ঘ্য A1 হয় বা AI হয় আদি ক্ষেত্রফল, আর এখানে ক্ষেত্রফলটা মানে পাশের এই যে ক্ষেত্রফলটা, এখানে একটা ক্ষেত্রফল আছে, রাইট? এই ক্ষেত্রফলটা আর এখানের ক্ষেত্রফলটা চিকন হয়ে গেছে, AF হয়ে গেছে। তাহলে এইখানে দৈর্ঘ্য হচ্ছে Li, এখানে দৈর্ঘ্য হচ্ছে LF, যেটা LF 3 গুণ, আর এখানেও দৈর্ঘ্য Li, এখানেও দৈর্ঘ্য হচ্ছে LF। এখানে মোটা, এখানেও A পরিমাণ, এখানেও A পরিমাণ ক্ষেত্রফলটা, কিন্তু এখানে মোটার পরিমাণটা কি? ভিন্ন, ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যাথের বেসিক ডিফারেন্স। টেনে কথাটা থাকলে আমরা এইভাবে কাজ করব, এইটা চিন্তা করে কাজ করব। এখানে ক্ষেত্রফল কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর যদি টেনে কথাটা না থাকে, দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, তাহলে আমরা কি করব? চিন্তা করব অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এখন আমি এই দুইটার ক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলাতে চলে আসি। সো আমরা প্রথম ম্যাথটা যখন করব, তো এই ক্ষেত্রে আমি জানি যে আদি শেষ দৈর্ঘ্য ইকুয়াল টু 3 ইন্টু আদি দৈর্ঘ্য। টানার এখানে অ্যাড করার আগে যে রোধটা RI ইকুয়াল টু রো LI বাই A,
অ্যাড করার পরে 3 গুণ করার পরে আর এফ ইকুয়াল টু কি রো এল এফ বাই এ এর মান দেখছো চেঞ্জ করিনি একই রাখছি দেন দুটো করে ভাগ করে দিবা ভাগ করে দিলে পাচ্ছ আর এফ বাই আর আই ইকুয়াল টু 3 যদি 3 না হয় এখানে n হইতো মানে n গুণ করা হইতো 3 গুণ না করা হয়ে n গুণ করা হইতো তাহলে ফর্মুলা ডাইরেক্ট শর্টকাট এটা লিখবা এই সব লাগবে না জাস্ট এইটা লিখবা যদি একটা তারের সাথে অতিরিক্ত তার অ্যাড করে দৈর্ঘ্য 3 গুণ করা হয় বা n গুণ করা হয় তাহলে তার শেষ রোধ হবে আদি রোধের n গুণ দৈর্ঘ্য 10 গুণ করা হয়েছে রোধ কয় গুণ হবে 10 গুণ হবে দৈর্ঘ্য 20 গুণ করা হয়েছে রোধ কয় গুণ হবে 20 গুণ হবে যদি অ্যাড করে করা হয় এন্ড এটার ক্ষেত্রে আমার শেষ দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 3 গুণ ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এ ডিফারেন্ট দিছে এখানে এ আই দিছে এখানে এ এফ দিছে এ কি দুই জায়গায় ডিফারেন্ট আদি ক্ষেত্রফল শেষ ক্ষেত্রফল এখন যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু এল এফ বাই এল আই আছে এ আই বাই এফ আছে এখানে কিন্তু এ কাটাকাটি চলে গেছিল কারণ এ আই বাই এফ কেমনে বের করবা মাথায় রাখবা ওই যে আমি আঁকলাম মোটা তারটা চিকন তারটা টানার পরে লম্বা হয়েছে ঠিকই চিকন হয়ে গেছে ওইটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আগে আর পরে দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে কিন্তু কি চেঞ্জ হবে না আয়তন চেঞ্জ হবে না আয়তন সেম থাকবে আয়তন চেঞ্জ হলে কি বুঝাইতো আয়তন চেঞ্জ হলে বুঝাইতো যেহেতু ঘনত্ব চেঞ্জ হয় নাই আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে বুঝাচ্ছ অতিরিক্ত পদার্থ তুমি অ্যাড করতেছো কিন্তু আসলে তুমি অতিরিক্ত পদার্থ অ্যাড করতেছো না ম্যাটেরিয়ালস আগে যা ছিল পরে ম্যাটেরিয়ালস তাই আছে টানলে তো আর ম্যাটেরিয়ালস বেড়ে যায় না পদার্থের পরিমাণ বেড়ে যায় না ঘনত্ব সেম থাকলে আয়তন পরিবর্তন করলে অবশ্যই ভরের পরিবর্তন হয় আর ভর কি ইন্ডিকেট করে পদার্থের পরিমাণ ইন্ডিকেট করে সো আমরা পদার্থের পরিমাণ এখানে পরিবর্তন হতে দেখি না ঘনত্ব চেঞ্জ হচ্ছে না দ্যাট মিন্স আয়তন এখানে পরিবর্তন হতে দেখি না আয়তন পরিবর্তন না হইতে দেখা দ্যাট মিন্স কি ভিআই ইকুয়াল টু ভিএফ অর্থাৎ আদি আয়তন ইকুয়াল টু শেষ আয়তন ইউজ করতে পারবা টানার আগে আয়তন যেটা টানার পরেও আয়তন সেটা যদিও লম্বায় চেঞ্জ হয়ে গেছে মোটায় চেঞ্জ হয়ে গেছে তার মানে আদি আয়তনটা মাথায় রাখবা আয়তনের সূত্র কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য তাহলে আদি আয়তনকে লিখছে আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন আদি দৈর্ঘ্য শেষ আয়তনকে লিখছে শেষ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন শেষ দৈর্ঘ্য এখন এখান থেকে আমি কি পাইছি এআই বাই এফ কে আমার দরকার ছিল তো এআই বাই এফ কে পক্ষান্তর করে এআই বাই এফ পাইছে কার সমান এলএফ বাই এলআই এর সমান এন্ড এলএফ বাই এলআই তো দেওয়াই ছিল প্রশ্নে সেটা কত দেওয়া ছিল এলএফ ইকুয়াল টু 3 এলআই দ্যাট মিন্স এলএফ বাই এলআই হচ্ছে 3 তার মানে এখানে এলএফ বাই এলআই এর কারণে একটা 3 আসবে এআই বাই এফ হিসাব করে পাইছি 3 আরো একটা 3 আসবে কয়টা 3 পাইলাম দুইটা 3 দ্যাট মিন্স আরএফ বাই আরআই ইকুয়াল টু কত আসছে 3 স্কয়ার এখন এই জায়গাটা থেকে 3 স্কয়ার যদি আসে যদি 3 না হয়ে 10 এ n গুণ করা হইতো তাহলে আমরা কি লিখতাম n স্কয়ার তাহলে লাস্টের দুইটা লাইন এই দুইটা হচ্ছে সামারি যদি 10 এ করা হয় 10 এ ধরো একটা তারের দৈর্ঘ্য 4 গুণ করা হয়েছে তাহলে তার রোধ কত গুণ হয়ে যাবে 4 স্কয়ার গুণ শেষ রোধ আদি রোধের কত গুণ হয়ে যাবে 4 স্কয়ার গুণ ঠিক আছে 5 গুণ করা হয়েছে দৈর্ঘ্য তাহলে শেষ রোধ আদি রোধের কত গুণ হবে 5 স্কয়ার গুণ ডাইরেক্টলি ম্যাথে ইউজ করতে পারো এই ফর্মুলাটা বুঝছো দ্রুত লিখে রাখো লাস্টের লাইনটা দ্রুত লাস্টের লাইনটা একটু লিখে রাখো দ্রুত লাস্টের লাইনটা একটু লিখে রাখো লাস্টের দুইটা লাইন সবুজ হলুদ দুইটা লাইন মাঝার আল মাহিন লিখে ফেলছো মায়া লিখে ফেলছো মারুফ লিখে ফেলছো ওকে ফাইন এখন চলো আমরা বেশ কিছু ম্যাথ করব তো আমরা দুইটা ফর্মুলা আর এফ ইকুয়াল টু এন আর আই আর এফ ইকুয়াল টু এন স্কয়ার আর আই ঠিক আছে দুইটা ফর্মুলা দেখলাম এবার আমরা চলো বেশ কিছু ম্যাথ করব সো ফার্স্ট ম্যাথ আমাদের এটা এই ম্যাথটা চলো আচ্ছা তোমাদেরই দিই দ্রুত দেখি কারা কারা করতে পারো দ্রুত এটা দেখি সবচেয়ে ফাস্ট কারা কারা করতে পারো এই ম্যাথটা দেখি কারা কারা ফাস্ট করতে পারো জেসমিন আরা 300% নাজমুল সাকিব 300% দিদার হোসেন 300% অমি 300%, মায়া 300%, রিফাত 300%, আবু রায়হান 300%, ইশরাত জাহান লিখছি, শাহরি ইসলাম শামসি 300%, সজল 300%, ইফাত জামিলা স্নিগ্ধা 300%, পরাগ কুমার কবিরাজ 300%, শান্তনা 100%, আসিফ তন্ময় মারুফ সবাই 300% দিচ্ছে, কবিতা 300%,
সুমাইয়া 300%, নাহার মুন 100%, সুমাইয়া জামান 300%, মাহিন 300%। এই ম্যাথটা একটু প্রশ্নটা তুলে ফেলো, তোমরা প্রশ্নটা একটু তুলে ফেলো। এই ম্যাথটা কিন্তু অত বড় ম্যাথ না, যে শর্টকাটটা শিখেছি ভাই ওই শর্টকাটটাতে কিন্তু খুবই দ্রুত করা যায়। এই ম্যাথটা বলছে একটা চৌম্বকাকৃতির তারের দৈর্ঘ্য 100% বৃদ্ধি করা হয়েছে, ফাইন। তারের ব্যাসের আনুষঙ্গিক হ্রাসের ফলে তারটার রোধের কত শতাংশ, তারটার রোধের কত শতাংশ পরিবর্তন হবে? সহজ কথায় দেয়া আছে এই জায়গাটার মধ্যে এল এফ ইকুয়াল টু এল আই তো আছেই, সাথে আরো বাড়ছে বৃদ্ধির পরিমাণ কত 100% এল আই, বৃদ্ধির পরিমাণ কত 100% এল আই। শেষ দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য তো আছেই, সাথে 100% বাড়ছে। কার 100%? এল আই এর 100%। এটা সহজে যদি করো তাহলে এল আই কমন নিলে 1 প্লাস 100%, 100% ইজ ইকুয়াল টু আসলে একই, রাইট? 100% ইজ ইকুয়াল টু 1। ডিরেক্টলি যারা বুঝছো কিনা এটা বলো, 2li লিখতে পারি। 100% বৃদ্ধি মানে ডাবল করা, সহজ কথা। সো lf ইকুয়াল টু কত 2li, li কমন নিবা 1 প্লাস 100%, 100% ইজ ইকুয়াল টু আসলে 1ই, কারণ পার্সেন্ট থেকে মানে নিতে চাইলে 100 দিয়ে ভাগ দাও। সো 1 প্লাস 1 দেন 2li আসবে, 1 প্লাস 1 মানে 2। ওকে, তাহলে এটা আছে। এখন তোমার এখান থেকে বলা আছে কি, এটাই কিন্তু তোমার জন্য তাহলে কি হিসেবে কাজ করতেছে, n হিসেবে কাজ করতেছে, তাই না? দ্বিগুণ করা হয়েছে, এটাই তোমার n হিসেবে কাজ করতেছে। তাহলে তোমার rf ইকুয়াল টু কত n স্কয়ার ri, তার মানে কি rf ইকুয়াল টু কত 4ri, কারণ n এর ভ্যালু কত 2, n এর ভ্যালু কত 2, n এর ভ্যালু 2। তাহলে rf কে পেয়ে গেছো কার সমান 4ri এর সমান। জানতে চাইছে কি রোধের কত শতাংশ পরিবর্তন হবে, এই জায়গাটা একটু বুঝাই। রোধের কত শতাংশ পরিবর্তন হবে, দ্যাট মিন্স কি জানতে চাইছে, এই জানতে চাওয়াটা ইম্পর্টেন্ট। তোমার প্রথমত রোধের পরিবর্তন, রোধের পরিবর্তন মানে কি rf মাইনাস ri, এটা দিলা। দেন অংশ কথাটা আছে, অংশ কথাটা আছে মানে কি, অংশ কথাটা আছে, অংশ কথাটা আছে মানে কি, অংশ কথাটা আছে মানে পূর্বের কত অংশ। আমরা মনে আছে না ছোটবেলায় হিসাব করতাম ক্রয় মূল্যের কত অংশ, মানে আদির সাপেক্ষে হিসাবটা করতে হয়। এন্ড শতাংশ কথাটা আছে, শত কথাটা আছে, তার মানে কি এই জিনিসটা হচ্ছে তোমার মেথড টার্গেট, এটা হচ্ছে এই মেথড তোমার অ্যান্সার। তাহলে তুমি এখন এটা বের করতে চাও, তাহলে লিখো rf মাইনাস ri ডিভাইড বাই ri ইন্টু 100%, এটা তোমার টার্গেট। ভ্যালু বসায় দাও, rf এর জায়গায় ভ্যালু বসায় দাও 4ri, এই জায়গায় বসায় দাও শুধু ri, ডিভাইড বাই বসায় দাও ri ইন্টু 100% ইকুয়াল টু দিয়ে 3ri বাই ri, 3 কাটাকাটি। আচ্ছা করেই দিই তোমাদের, এটা মুখে মুখে করা যায়। কত আসে 300%। যারা যারা 300% অ্যান্সার দাগাইছো তারা কারেক্ট, যারা যারা 300% অ্যান্সার দাগাইছো তারা কারেক্ট। ওকে, তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা বলো, এই ম্যাথটা বুঝছো কিনা বলো। জাস্ট কিছুই কিন্তু করি নাই, দেওয়া ছিল শর্টকাটটা অ্যাপ্লাই করছি, যেটা জানতে চাইছে সেটা হিসাব করছি, যেটা জানতে চাইছে সেটা হিসাব করছি। বুঝছো কিনা বলো। হ্যাঁ, বুয়েট ভর্তি পরীক্ষায় এই শর্টকাটটা ব্যবহার করা যাবে, বুয়েট ভর্তি পরীক্ষায় এইটা ব্যবহার করা যাবে। এখন এখানে একজন বলছে টেনে কথাটা বলা নাই, কেন টেনে কথাটা মানে স্কয়ার কেন দিলাম, এখানে স্কয়ার কেন দিলাম? ব্যাসের আনুষঙ্গিক হ্রাসের ফলে, আনুষঙ্গিক হ্রাস মানে কি একটারে টানছো দৈর্ঘ্য বরাবর বড় করছো, বড় করলে ব্যাসের হ্রাস পাওয়া, এটাই তো আসলে ক্ষেত্রফল কমে যাওয়াটা না, যে চিকন হয়ে গেছে, মোটা থেকে চিকন হয়ে গেছে, রাইট? তার একটু মোটা করে দিই। তো আগে ছিল মোটা, এরপরে কি চিকন হয়ে গেছে, এটাই তো অ্যাকচুয়ালি আমাদের ওই কনসেপ্টটা ছিল টানার ক্ষেত্রে। টানা কথাটারই সিনোনিম এখানে বলা হয়েছে, যে একটু চিকন হয়ে গেছে, দ্যাট মিন্স কি টানস। ঠিক আছে, বুঝছো? বুঝা গেছে? এই ম্যাথটা ক্লিয়ার কিনা? আয়তন চেঞ্জ না, কিন্তু আয়তন চেঞ্জ হবে না। এখানে যে আয়তন, আয়তন কিন্তু সেমই আয়তন, এখানে ভিআই এখানে ভিএফ যদি হয়, ভলিউম যদি দেই তাহলে ভিআই ইকুয়াল টু ভিএফ, আয়তন কিন্তু একই, চেঞ্জ কিসে এ তে আর এল এ। কেমন? ঠিক আছে, বুঝা গেছে? এই ম্যাথটা ডান। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি, যদি ভাঙায় লেখো তাহলে এইভাবে ভাঙায় করতে পারো। আচ্ছা, এবার আসি এই ম্যাথটার মধ্যে,
এই ম্যাথটা তোমাদের জন্য দিই, দেখি কারা কারা করতে পারো, দেখি কারা কারা এই ম্যাথটা সবার আগে করতে পারো। এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো। শামসি অ্যান্সার দিছো 11.11। এখানে দুইটা জিনিস জানতে চাইছে, দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের জানতে চাইছে। প্রজ্ঞা সাহা 11.11, প্রশান্ত চক্রবর্তী 11.11 মিটার, সজল 1111.11 সেন্টিমিটার। আচ্ছা, তো চলো প্রশ্নটা একটু পড়ি। যারা যারা ম্যাথ করা শেষ তারা প্রশ্নটা তুলে ফেলো। আমি প্রশ্নটা একটু পড়ি। 10 গ্রাম ভরের একটি তামার পিণ্ড দেয়া আছে। দ্যাট মিনস এটা কিসের ভ্যালু দেওয়া আছে? এম এর ভ্যালু দেওয়া আছে। তামার পিণ্ড, এর থেকে তৈরি তামার তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ তোমার কাছে এল আর প্রস্থচ্ছেদ, দ্যাট মিনস এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এই দুটো জিনিস জানতে চাইছে। কত হলে রোধ 2 ওহম হবে? দ্যাট মিনস এই জায়গায় দেওয়া আছে কি, এটা আর এর ভ্যালু দেওয়া আছে 2 ওহম। তামার ঘনত্ব ও রোধাঙ্ক, এখানে ঘনত্ব আর রোধাঙ্ক দুইটারই তো রো হিসেবে আমরা বলি, ঘনত্বকেও রো হিসেবে বলি, রোধাঙ্ককেও। এর জন্য আমি একটু ডিফারেন্ট রাখার জন্য ঘনত্বটা ডি দিয়ে বলতেছি আর রোধাঙ্ককে রো হি রাখতেছি। কেমন? তাহলে আমার এটা কি দেওয়া আছে? অ্যাকচুয়ালি এটা আমার দেওয়া আছে ডি এর ভ্যালু, ডেনসিটি ডি, এটাকেও রো হিসেবেও ডাকি আমরা, আগে এটাকে রো বলতেছি। কেমন? এখন জানতে চাইছে কয়টা জিনিস আমার এখানে? দুইটা জিনিস, এল আর এ। দুইটা জিনিস জানতে চাইলে সবসময় কয়টা ইকুয়েশন দরকার পড়ে? দুইটা ইকুয়েশন দরকার পড়ে। দুইটা জিনিস কখনো একটা ইকুয়েশন থেকে বের করা যায় না। একটা সমীকরণ, একটা নন বের করা যায় একটা ইকুয়েশন থেকে। দুইটা জিনিস জানতে চাইলে দুইটা ইকুয়েশন দরকার আমার। এন্ড দুইটা ইকুয়েশন এল আর এ আছে এমন ইকুয়েশন লাগবে, এল আর এ আছে এমন দুইটা ইকুয়েশন লাগবে। সো আমি তো প্রথমে তো একটা জানি, সেটা কি আর ইকুয়াল টু কত, রো এল বাই এ। এখানে একটা এল আর এ আছে, এটা একটা সম্পর্ক হইতে পারে আমার। এখান থেকে আমি এল বাই এ এর একটা সম্পর্ক পাবো। আরেকটা কি হইতে পারে আমার? আরেকটা হইতে পারে আমার, যেহেতু ঘনত্বর একটা ব্যাপার আছে, সো ঘনত্বের ফর্মুলা যদি লিখি, ঘনত্ব কি লিখতে পারি? ডি ইকুয়াল টু এম বাই ভি, ভর বাই আয়তন না, এই ভি হচ্ছে ভলিউম। কেমন? এখন এই জায়গাটা থেকে আমরা কি ভলিউমটাকে বের করতে পারি আগে। ভলিউম ইকুয়াল টু কত আসবে আমার? এম বাই ডি। সো এম কত? এম হচ্ছে আমার 10 গ্রাম। ডি কত আমার? ডি হচ্ছে আমার 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম গ্রাম কাটাকাটি থাকবে 10 বাই 9 সেন্টিমিটার কিউব। তাই থাকবে কি 10 বাই 9 সেন্টিমিটার কিউব। ওকে, এখন ভি কে পেয়ে গেছি আমি, তাহলে কাকে পাইছি? ভি কে পাইছি আমি 10 বাই 9 সেন্টিমিটার কিউব। তাহলে ভি যদি পাই, দ্যাট মিনস আমি কাকে পাইছি? এ এল কে পাইছি, কারণ ভি ইকুয়াল টু কি এ এল না, ভি তো এ এল ই, রাইট? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, এ এল কে পাইছি আমি। এটা কত? 10 বাই 9 সেন্টিমিটার কিউবে। আচ্ছা,
এখান থেকে এল বাই এটার হিসাব করি, এল বাই এ ইকুয়াল টু কত আসবে, আর আর বাই রো, আর কত আমার 2 ওহম, রো কত আমার 1.8 ইন্টু 10 ইনভার্স 6 কি আছে ওহম সেন্টিমিটার আছে, তাহলে ওহম সেন্টিমিটার, দ্যাট মিনস এটা হয়ে যাবে শুধু সেন্টিমিটার না পার সেন্টিমিটার, নিচে আছে তো, তাহলে 2 বাই 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসে কত 1.111 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত পার সেন্টিমিটার, এত পার সেন্টিমিটার। তাহলে এটা আমরা কাকে পাইছি, এল বাই এ কে, তাহলে আমরা একটা পাইছি এ এল কে, একটা পাইছি এল বাই এ কে। এখন এটার 1 নম্বর সমীকরণ দেই যদি, এটাকে 2 নম্বর সমীকরণ দেই যদি, তাহলে 1 নম্বর সমীকরণ গুণন 2 নম্বর সমীকরণ যদি করি, 1 আর 2 যদি গুণ করি, তাহলে দেখো এল বাই এ আর এ এল গুণ করলে এ এ কাটাকাটি থাকবে কি এল স্কোয়ার, থাকবে কি এল স্কোয়ার, আমি সেন্টিমিটারই রাখতেছি আর কি সব, তাহলে আমার অ্যান্সারটা আসবে এই জায়গায় আসবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি এই দুইটা গুণ করি নাকি, মাত্র যেটা অ্যান্সার আসছে আর 10/9, তাহলে গুণ করলে আমার আসে 1 2 3 4 5 6 7, অনেক সুন্দর একটা মান আসছে 1 2 3 4 5 6 7.901, ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে এল পেয়ে যাবো আমি রুট করে, রুট ওভার অ্যান্সার, তাহলে আমার 1111.11 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে কি আমার এল এর ভ্যালু, এল এর ভ্যালু। এখন এ এর ভ্যালু পেয়ে যাবো না, জাস্ট যে কোনো একটাতে আসো, এটাতে এসে বসাই দাও, এল এর এই ভ্যালুটা এটাতে বসাই দাও, হ্যাঁ, তাহলে এ কত আসবে 10/9 ডিভাইডেড বাই এল এর ভ্যালু, এ কত আসবে 10/9 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে আমার আসতে 1 ইন্টু 10 ইনভার্স 3 1 হতে এ ইকুয়াল টু আমি সেন্টিমিটারই রাখলাম, তোমরা মিটারে নিয়ে দেখতে পারো তোমাদের অ্যান্সার হয়েছে কিনা। এটা আমার আরেকটা অ্যান্সার, আর এটা আমার আরেকটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা বলো, এই ম্যাথটা বুঝছো কিনা বলো, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিতে পারো না, 10 ইনভার্স 4 দিয়ে গুণ দিবা, অ্যান্ড সেন্টিমিটার থেকে মিটারে নিতে পারো না, 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে গুণ দিবা। বুঝছো কিনা এই ম্যাথটা বলো, বুঝছো কিনা এই ম্যাথটা বলো, এই ম্যাথটা বুঝছো? মাহির হাসান ক্লিয়ার, সিদ্দিক ক্লিয়ার, আলিফ হোসেন ক্লিয়ার, ঠিক আছে। আর দশমিকের পরে কয়টা এক নিছো না নিছো এটার উপরে ভেদ করে একটু অ্যান্সার এদিক সেদিক আসতে পারে, নাম্বার দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখনো কিন্তু কঠিন ম্যাথ করা শুরু করি নাই ভাইয়া, এখন শুরু করব, এখনো কিন্তু ভাইয়া কঠিন ম্যাথ করাই শুরু করি নেই আমি, এখনো কঠিন ম্যাথ করাই শুরু করি নেই। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা দেখি, এই ম্যাথটার অ্যান্সারগুলো, হ্যাঁ এটা মিলিমিটার স্কোয়ার বা মিটারে যেটাতে ইচ্ছা সেটাতে নিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এগুলো পারবা, এগুলো সহজ ম্যাথ, এইটা থেকে আমরা করা শুরু করি। এর আগে যে ম্যাথগুলো ছিল এগুলো সহজ ম্যাথ, এগুলো লাগবে না। এটা দেখি, ওইটা 22 ব্যাচের জন্য, তোমাদের জন্য এটা। ওকে, তো এই ম্যাথটা আমরা দেখি কারা কারা করতে পারি। আচ্ছা এইটা না, দাঁড়া, এইটা, হ্যাঁ এইটা তোমরা করো, এই ম্যাথটা তোমরা করো। এই ম্যাথটা তোমরা করো দেখি।
অ্যান্সার আসতেছে কিছু, অ্যান্সার হচ্ছে 4 ওহম, মারুফা মাহমুদ 4 ওহম, শ্রাবণী 16 ওহম, অমি 16 ওহম, আলিফ হোসেন 16 ওহম, দিদার হোসেন 4 ওহম, মাহতাব আলভিস 4 ওহম, প্রশান্ত চক্রবর্তী 4 ওহম, শামসি 4 ওহম, 4 আসতেছে বেশি। ওকে ফাইন, চলো এই ম্যাথটা আমরা একটু করি। এখানে কি দেওয়া আছে ভাইয়া? সুষম প্রস্থচ্ছেদের একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে এল এবং রোধ দেওয়া আছে 16 ওহম। তারটাকে কেটে সমান 4 ভাগে ভাগ করা হলো। তারটাকে কেটে কি বলছে? সমান 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক খণ্ডের দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করে এল করা হলো এবং খণ্ডগুলোকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো। সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো। ধরে নাও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে তারের উপাদানের ঘনত্বের কোনো পরিবর্তন হয়নি। সো চলো আমরা এই ম্যাথটা আঁকি। আঁকলে সোজা লাগবে নাকি? সো আমরা ধরো সাপোজ কি কালার দিয়ে আঁকবো? লাল কালার দিয়ে তারটাকে। যেটা হচ্ছে আমার মেইন তার, হ্যাঁ এটা হচ্ছে আমার মেইন তারটা। এটা ছিল ধরো সাপোজ এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, এন্ড এটার দৈর্ঘ্য ছিল কত? এটার দৈর্ঘ্য ছিল সাপোজ ধরো আমার নর্মালি যেটা আর হিসেবে দেখুন একটা ছিল আর কি। এই দৈর্ঘ্যটা নিয়ে এসে একটা কাজ নেই। এটাকে কয় ভাগে ভাগ করছে? 1 2 3 4 4টা সমান সমান ভাগে ধরো ভাগ করা হয়েছে। 4টা সমান সমান ভাগে এটাকে ভাগ করা হয়েছে। এখন 4টা প্রত্যেকটা ভাগে, যে এই প্রত্যেকটা ভাগকে নেওয়া হয়েছে, নিয়ে দেন এই প্রত্যেকটা ভাগকে টেনে আবার এটার সাইজ করে দেওয়া হয়েছে, আবার এটার সাইজ করে দেওয়া হয়েছে। কারণ যখন টানা হয়েছে তখন কিন্তু এটা আর এই মোটা থাকবে না, এটা চিকন হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? চিকন হয়ে যাবে। এরকম প্রত্যেকটার সাথে এই কাজটা করা হয়েছে, চিকন হয়ে গেছে প্রত্যেকটা। আর প্রত্যেকটার দৈর্ঘ্য কিন্তু আমার সাপোজ ধরো এই পুরাটার দৈর্ঘ্য ছিল আমার এল পুরাটার দৈর্ঘ্য, এই যে পুরাটার দৈর্ঘ্য এল ছিল, অ্যান্ড প্রতিটা টানার পরেও দৈর্ঘ্য কিন্তু এলই হয়েছে, কারণ আগেরটা সমান করা হয়েছে। খালি পার্থক্য হয়েছে আগে যদি এ মোটা বিশিষ্ট ছিল, এখন A1 ধরলাম এটা, ঠিক আছে? এখন চিকন হয়ে যাবে না একটু? A1 হয়ে গেছে সাপোজ ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা। এইগুলারে আবার নিয়ে নেওয়া হয়েছে। এগুলারে নিয়ে কি করা হয়েছে? এইগুলাকে নিয়ে তোমার এই জায়গাটার মধ্যে ছোট ছোট এল চিকন এল দৈর্ঘ্যের তারগুলাকে নিয়ে কয়টা হয়েছে? 4টা। এরকম কয়টা হয়েছে? 4টা চিকন আছে। এই 4টারে ধরো সমান্তরাল সংযোগে সংযুক্ত করা হয়েছে। তো সমান্তরাল সংযোগে সংযুক্ত করা হয়েছে একটা সার্কিটের সাথে। এখন এই জায়গাটাতে তোমার কাছে জানতে চাইছে যে এই সমবায়টার তুল্যরোধ কত, মানে এই সমান্তরাল সংযোগে তুল্যরোধ কত। তুমি যদি কোনোভাবে যে কোনো একটা রোধ বের করতে পারো, তো এটার রোধ যেটা হবে এটার রোধও সেটাই হবে, এটার রোধও সেটাই হবে, এটার রোধও সেটাই হবে, রাইট? একই জিনিসই তো, একই দৈর্ঘ্য, একই সব, একইভাবে প্রসেসিং করা, একই হবে। দ্যাট মিনস তোমার এইটার তুল্যরোধ লাগবে প্রত্যেকটার যে কোনো একটাটা আগে বের করে নাও। এখন আমরা যদি আসি এই যে ওর ভেতরে যা যা আয়তন আছে, এই জিনিসটার ভেতরে যা যা আয়তন আছে, কালো কালার দিয়ে দেখায়, এইটার ভেতরে যা যা আয়তন আছে এইগুলা মিলাই সেই একই আয়তনই না? এই যে এগুলা মিলাই একই আয়তন, কিন্তু আয়তনে কোনো ডিফারেন্স পাবা তুমি? আয়তনে কিন্তু কোনোই ডিফারেন্স আসবে না, সেম আয়তন আসবে। তাহলে সহজ কথায় আমি এটার আয়তন যদি লিখি, এটার আয়তন আমরা ধরো লিখলাম AL, কেমন? এইগুলোর আয়তন কি হবে? এগুলোর আয়তন হবে এক একটা ছোট ছোট A1 আর L তো আগের মতনই, যোগ A1L যোগ A1L। কয়টা A1L আসবে? 4টা A1L আসবে না? একবারে লিখে ফেললাম ভাইয়া, 4টা A1L, রাইট? এটার আয়তন A1L, 4টা A1L, কেমন? তাহলে এই জায়গাটা থেকে আমরা A1 মানে এইগুলোর যে মোটা পরিমাণটা এটা বের করতে পারবো না। A1 কত আসবে? A1 তুমি যদি হিসাব করো, A1 ইকুয়াল টু আসবে কি? A/4। L কাটাকাটি, A1 আসতেছে কি? প্রাথমিকটার 4 ভাগের 1 ভাগ চিকন হয়ে গেছে, তাই তো? এখন তুমি এই জায়গাটা থেকে R1 তোমার বের করা টার্গেট, R1 বের করবা, তাই তো? R1 বের করবা। R1 এর ফর্মুলা কি হবে? মানে প্রতিটার এগুলোর রোধের ফর্মুলা কি হবে? রো L তো Lই, এখানে A1, তাই না? A1 কে কি পাল্টায় লিখতে পারো? A/4 লিখতে পারো না? তাহলে রো থাকবে, L থাকবে, এখানে A/4। তাহলে সহজ কথায় আমরা এখানে 4 রো L/A, 4 রো L/A।
এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার এখানে দেওয়া আছে রোধটা 16, কার রোধ 16? ওর রোধ 16 না, ওর রোধ 16, মানে ওর জন্য যদি ফর্মুলা ইউজ করো, ওর ফর্মুলাটা কি হতো? আর ইকুয়াল টু রো তো চেঞ্জ হয়নি, দেওয়া আছে প্রশ্নের লাস্ট লাইনে দেখো, ধরে নাও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে তারের উপাদানের ঘনত্বের কোনো পরিবর্তন হয়নি, রো এর মতনই থাকবে, এল থাকবে, এ থাকবে, রাইট? এ এই জিনিসটার ভ্যালুই দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে কত? 16। দ্যাট মিনস তুমি এই জিনিসটার ভ্যালু জানো কত? 16। তাহলে এইটার ভ্যালু অ্যাকচুয়ালি কত? 16 না? 16ই তো, রাইট? রো এল বাই এ 16, সো রো এল বাই এ 16, দ্যাট মিনস 4 গুণন 16। প্রতিটা খণ্ডের রোধ কত হবে? প্রতিটা খণ্ডের রোধ হবে 4 গুণন 16, দ্যাট মিনস 64। 64 হচ্ছে প্রতিটা খণ্ডের রোধ, দ্যাট মিনস আর ওয়ান হচ্ছে তোমার একটা 64, 64, 64, 64। তাহলে চারোটা 64 আছে, সমান্তরালে আছে। সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা তুমি জানো না? ফর্মুলা কি? 1/rp ইকুয়াল টু কত? 1/r1 যোগ 1/r1 যোগ 1/r1। r2 r3 লিখতেছি না, কেন? দুইটার সবগুলোর ভ্যালু তো একই। 1/r1, r1 গুলোর পাল্টায় কি দিতে পারো? 16 দিতে পারো না? 16 দিতে পারি আমরা। এগুলোর ভ্যালু কি দিতে পারি? 16, 16, 16, 16, 16। তাহলে যদি আমরা দেই, তাহলে খেয়াল করে দেখো আমরা কি পাবো? 4/16 rp যদি লিখি, এখানে ইনভার্স 1 চলে আসবে, তাহলে আমার অ্যাকচুয়ালি কত? 1/16 এমএস থাকবে কত? শুধুই 16, তাই না? ইনভার্স হয়ে যাবে না? ইনভার্স হলে এটাই থাকবে। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত? 16। এই ম্যাথের অ্যান্সার কত? 16ই থাকবে। তাহলে এটা একটা মজার ম্যাথ না? এই ম্যাথটার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখছো যে একটা তারকে যখন তুমি কাটলে তার রোধটা বেড়ে যাবে, এন্ড বেড়ে যাবে কত গুণ? যতগুলো ভাগে ভাগ করছো ততগুলো ভাগ। সোজা হিসাব, কিন্তু শর্টকাট শেখাচ্ছি আমি তোমাদেরকে। যদি এই ম্যাথগুলো দ্রুত করতে চাই, তাহলে আমার কি এই হিসাবগুলো ধরো করবো না, এই হিসাবগুলো করবো না, ডিরেক্টলি এই লাইনের দিকে থাকো, এখান থেকে টানতে চাও, কি কি করতে হয়েছে? 4 দিয়ে গুণ দিতে হয়েছে। 4টা পাইছো কোথায়? হিসাব করে আনতে হবে না, তারটিকে কেটে সমান 4 খণ্ডে, এই জায়গা থেকে 4 কথাটা আসছে, এই জায়গা থেকে 4 কথাটা আসছে। সো তাহলে এই ম্যাথটা কিন্তু তোমার যদি প্রতি খণ্ডের রোধ বলে, তুমি কিন্তু শর্টকাটে ইউজ করতে পারো, যতগুলো ভাগে ভাগ করছো প্রতি খণ্ডের রোধ ইকুয়াল টু যতগুলো ভাগে ভাগ করা হয়েছে ভাগের সংখ্যা গুণন মূলটার, মানে যাকে ভাগ করছো তার রোধের মান। এটা হলো প্রতি ভাগের রোধের মান। এন্ড তাদেরকে যদি সমান্তরাল সংযোগে সংযুক্ত করো, তাহলে তুল্য রোধ হবে ওর যা রোধ, ওরা মিলায় সেই একই রোধ। এটাই তো আমার তুল্য রোধের কনসেপ্ট, এটাই তো আমার তুল্য রোধের কনসেপ্ট। ওরা মিলে যেটা করবে, ও একা সেটা করবে, তাই তো ওর নাম তুল্য। ও সব কিছুতে ওদের একই, মিলায়। ঠিক আছে? বুঝছো কিনা এই ম্যাথটা? এই ম্যাথটা বুঝছো কিনা? এই ম্যাথটা বুঝছো কিনা? চৌষট্টি হবে, 64 হবে, এটা বলতেছো কেন? ও সরি, এই জায়গায় আমি ভুল লিখছি, এটা 64, 64, 64, 64। দ্যাট মিনস আমার এখানে হচ্ছে, হিসাব করে দাঁড়াও, 64, 64, হ্যাঁ ঠিক আছে। বাকিটা ঠিক আছে, আমি লিখছি ভুলে জায়গাটাতে। বুঝা গেছে এই পর্যন্ত? বুঝা গেছে এই পর্যন্ত? 64 হবে, ওই জায়গায় লেখাটা 64 হবে, বাকি সবকিছু সেম টু সেম আছে, বাকি সবকিছু ঠিকঠাক আছে। বাকি সবকিছু ঠিকঠাক আছে, 64 হবে, আমি ওই জায়গায় ভুল লিখছি, এটা 64 হবে। আচ্ছা আবার একটু বুঝাই দিই, ঠিক আছে? ফার্স্ট বুঝাই দিই, ঠিক আছে? 64 হবে, আমি জাস্ট একটা জায়গায় লিখাটা ভুল লিখছি আর কি, এই জায়গায় 16 দেখে 64টা হবে, হিসাব একই, বাকি সব হিসাব একই, 16 জায়গায় 64 লিখে ফেলছি, ঠিক
ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত একটা তার ছিল, এই তারটাকে সমান 4 ভাগে ভাগ করার কথা ছিল, সমান 4 ভাগে ভাগ করছি, এটা হচ্ছে প্রতিটা ভাগ, 4টা ভাগ করার প্রতিটা ভাগ, এটার আবার টানছি, টেনে আবার আগেরটা সমান লম্বা বানাইছি। এই তাহলে কয়টা ভাগ হইলো, এইগুলা 4টা হইলো না এরকম, এই যে 1 2 3 4, 4টা, এই 4টারে আবার সমান্তরাল সমবায় দিছি। আমার কাছে জানতে চাইছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত। ফাইন, এখন এটার তুল্য রোধ, এটার রোধ দেওয়া ছিল আমার, এটার রোধ দেওয়া ছিল 16, এটার রোধ দেওয়া ছিল 16। দ্যাট মিনস আমরা এটার জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ধরলে, দৈর্ঘ্য l ধরলে, রো l বাই a হচ্ছে 16। এইটার জন্য রোধ কত হবে, এটার জন্য রোধ ম্যানুয়ালি যদি করি, ম্যানুয়ালি করলে আমরা প্রথমত এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে সেটা বের করছি, এটার যাহা আয়তন, এই 4 জন মিলায় সেই আয়তন, এটার আয়তন হচ্ছে al, আর এই 4 জনের আয়তন কত হবে, a1 ধরে নিছি, এটা চিকন ক্ষেত্রফলটা, সো a1 l, 4টা a1 l, তাহলে a1 ইকুয়াল টু কত, a বাই 4। তাহলে আমরা পাইছি a1 মূলটার 4 ভাগের 1 ভাগ মোটা। এখন r1 মানে এটার রোধ বের করতেছি আমি, এই ছোট্ট একটা খণ্ডের রোধ বের করতেছি, একটা খণ্ডের রোধ কি রো l বাই a1, a1 এর জায়গায় ভ্যালু বসালাম a বাই 4, তাহলে আমার কাছে 4 রো l বাই a, তাহলে রো l বাই a এর ভ্যালু 16 আমরা জানি, তাহলে এখানে 16 বসাই দিয়েছি, 4 16 তে 64 পেয়ে গেছে। তাহলে আমরা পাইছি এইটার রোধ কত, 64। এরকম কয়টা আছে, 4টা আছে। কিভাবে আছে, সমান্তরাল আছে। সমান্তরাল তুল্য রোধ কি, 1 বাই rp ইকুয়াল টু 1 বাই r1 যোগ 1 বাই r2। তো আমরা কত বসাবো, 64 বসাই দিলাম, জাস্ট এখানে প্রত্যেকটা রোধ বসাই দিছি 64 করে। দেন আমি হিসাব করব, তাহলে কত আসে, উপরে আসে যোগ করে দিলে 4 বাই 64 এন্ড 1 বাই কেন rp কেন লিখলাম, ইনভার্স করছি আমি, ওখানে ইনভার্স করে দিছি, 1 বাই ছিল না, ইনভার্স করে দিছি। rp এর ভ্যালু কত আসে, 4 বাই 64 মানে 1 বাই 16, 1 বাই 16 কে ইনভার্স করলে আসবে 16। সো সবকিছুই ঠিকঠাক আছে, 16 কে 64 লিখছিলাম ভাইয়া, বাকি সবকিছু অল ওকে। তাহলে এরপর আমি শর্টকাট শিখাইছি কি, শর্টকাট শিখাইছি যদি একটা তারখণ্ডকে যতগুলো টুকরায় ভাগ করবা ততগুলো কি হবে, প্রতিটা খণ্ডের রোধ হবে মূলটার অত গুণ, যতগুলো খণ্ডে ভাগ করছো তত খণ্ডের সংখ্যাটা, মানে খণ্ড কয়টা করা হয়েছে সেই খণ্ডর সংখ্যা গুণন মূলটার রোধ। এটা একটা শর্টকাট শিখাইছি ভাইয়া তোমাদের, 1। আর 2 নম্বরে তাদেরকে যদি সমান্তরাল সংযোগে কানেক্ট করো, তাদেরকে যদি কেটে এইভাবে সমান্তরাল সংযোগে কানেক্ট করো, তাহলে ওই যেটাকে কানেক্ট করছো ওইটাই হবে কি তাদের তুল্য, এটাই হবে কি তাদের তুল্য। কেমন, তাহলে এই ছিল আমাদের কি এই ম্যাথটা। ওকে, তো এখন চলো আমরা আরেকটা ম্যাথে ঢুকি, চলো এই ম্যাথটা, এটাই লাস্ট ম্যাথ আজকে ক্লাসে। দেখি এই ম্যাথটা কারা কারা করতে পারো, এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো। এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো। হ্যাঁ যাবে, শর্টকাট বইটা ইউজ করা যাবে, প্রবলেম নাই, ম্যাথ কারেক্ট হলে নাম্বার পাবা। এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো, এটাই লাস্ট ম্যাথ আমাদের আজকের ক্লাসে। এটাই লাস্ট ম্যাথ। একটা অ্যান্সার পাইছি এখন পর্যন্ত, রিদমের 0.27। মনে আছে আমি আজকে ক্লাসের মধ্যে বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে যে লাস্ট ম্যাথটার মধ্যে একটা কনসেপ্ট কাজে লাগবে, নডের কনসেপ্টটা।
2.69 একজন অ্যান্সার দিছো 10 টু দি পাওয়ার -8। এই ম্যাথটা দেখি কে কে পারো। এখন পর্যন্ত কিন্তু আমি অ্যান্সার পাইনি, সঠিক অ্যান্সার এখন পর্যন্ত সঠিক অ্যান্সার আমি পাইনি। এখন পর্যন্ত একজনও সঠিক অ্যান্সার দেওয়া নেই। 27 অ্যান্সার দিয়েছে একজন, 1.25 × 10 টু দি পাওয়ার -3 অ্যান্সার দিয়েছে একজন। তো চলো প্রশ্নটা একটু পড়ি, বাকিরা প্রশ্নটা একটু তুলতে থাকো। কি লেখা আছে? বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, বর্গাকার কিন্তু একজন বলছো হাইট লাগবে না কিনা, হাইট তো বর্গাকার, মানে এটা 7 মিলিমিটার হইলে এটাও 7 মিলিমিটার, এটা 2 মিলিমিটার হইলে এটাও 2 মিলিমিটার। বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম দণ্ডের মধ্যে দৈর্ঘ্য বরাবর বর্গাকার ছিদ্র করা হলো এবং সেখানে লোহা এর একটি দণ্ড প্রবেশ করানো হলো। অ্যালুমিনিয়াম ও ফেরাস মানে লোহাটা রোধাঙ্ক যথাক্রমে, মানে রো এর ভ্যালু দেওয়া আছে। অ্যালুমিনিয়ামের রো দেওয়া আছে 2.7 × 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার, লোহারটা দেওয়া আছে 10 × 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। সংযুক্ত দণ্ডটির দুটি প্রান্ত পি ও কিউ হলে এদের মধ্যে রোধ নির্ণয় করো। এদের মধ্যে রোধ নির্ণয় করতে বলছে, এই যে এই পি আর কিউ এর মধ্যে রোধ বের করতে বলছে আমাকে। এখন ব্যাপার হচ্ছে নরমালি এটা সমান্তরাল কানেকশনে ধরবো নাকি সিরিজ কানেকশনে ধরবো। খেয়াল করে দেখো আমরা কি বলছি, সমান্তরাল কানেকশনে হইতে হইলে দুইটা রোধের কানেক্টিং পয়েন্ট একটা সিঙ্গেল নড হইতে হবে, এটা এ নট, এটা বি নট, তাই না? তো এই রোধ দুইটা কানেক্টিং পয়েন্ট একটা সিঙ্গেল নড হইতে হবে, মানে এখানে একটা সিঙ্গেল নডে মিলিত হবে এতে, এখানে আরেকটা সিঙ্গেল নডে মানে বিতে। সিরিজ হইলে কি হয়, এটা যদি এ নড হয়, এটা যদি বি নড হয়, এটা আবার আরেকটা রোধ, এটা হইতে হবে সি নড, ঠিক আছে? সো এদের একটা প্রান্ত একটা নডে মিলিত, ফাইন, বাট বাকি দুইটা প্রান্ত ভিন্ন ভিন্ন নডে মিলিত। তো আমাদের এই জায়গায় যখন আলোচনা করতেছি খেয়াল করে দেখো, এই রোধ দুইটা যে উপরে নিচে থাকতে হবে তা না, একটার ভেতরেও থাকতে পারে। এই অ্যালুমিনিয়ামটা কোন প্রান্তে মিলিত? পি নট। অ্যালুমিনিয়াম এন্ড এটা পি কিন্তু এই মাথাটা, রাইট? এটা একটা তারের অংশ, এটা একটা তারের অংশ, সো এই তারের ভেতরেই আরেকটা তার আছে, ফাইন। তো এইটাও কি পি নট, এটা কি কিউ নট। তাহলে দেখো দুইটাকে একসাথে দেখতেছি আমরা, দুইটাকে যদি আলাদা করে চিন্তা করি, বড়টা মানে বড়টা হচ্ছে অ্যালুমিনিয়ামটা অ্যান্ড চিকনটা কি আমার ফেরাসটা। তাহলে এই দুইটা কি, এটা কোন নডে মিলিত? পি নট, আর এটা কোন নডে মিলিত? একই কিউ নট। তাহলে এদেরকে আমরা কি কানেকশন বলবো? এদেরকে আমরা বলবো সমান্তরাল কানেকশন আছে। এটা আমার ফার্স্ট সিদ্ধান্ত ম্যাথের। এরা কি কানেকশনে আছে? সমান্তরালে আছে। এই জিনিসটা বোঝার, একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস ঢুকাই দেওয়া হয়েছে, বা আরেকটা জিনিস যে একটা তার, এই তারের ভেতরে আরেকটা তারের অংশ আছে, এরকম করে ঢুকাই দেওয়া হয়েছে। মানে আমি যদি প্রস্থচ্ছেদটা দেখি, প্রস্থচ্ছেদটা এরকম, এটা একটা ম্যাটেরিয়ালে তৈরি, এটা আবার আরেকটা ম্যাটেরিয়ালে তৈরি, এরকম যদি থাকে তাহলে আমার বুঝতে হবে কি, তাহলে আমরা বুঝতে হবে এটা সমান্তরালে আছে, ঠিক আছে? ভেতরেরটা আর বাইরেরটা মিলে কিসে আছে? সমান্তরালে আছে। আচ্ছা, পরের ক্লাসে কিন্তু আমি এটা নিয়ে একটা ম্যাথ দিব ফার্স্টেই, ওকে? যাই হোক, তো আমরা এই ম্যাথটা যখন করতে যাব তার মানে আমরা বুঝে গেলাম প্রথমেই তারা সমান্তরালে আছে। আমার লাগবে কাকে বের করা? আমার লাগবে যে তুল্য রোধ বের করা। সংযুক্ত দণ্ডটির দুইটি প্রান্ত পি ও কিউ হলে এদের মধ্যে রোধ নির্ণয় করা, দ্যাট মিন্স তুল্য রোধ বের করতে হবে। মানে আমার টার্গেট হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বের করা। আমরা জানি সমান্তরালে তুল্য রোধ হচ্ছে আর ইকুইভ্যালেন্টের সূত্র 1/r অ্যালুমিনিয়াম তারের রোধ যোগ 1/r লোহার তারের রোধ, তার বা খণ্ড যেটাই বলি, ঠিক আছে? আমি যদি ওদের বের করতে পারি তাহলে আমার আর ইকুইভ্যালেন্ট চলে আসবে। তাহলে আমি আর অ্যালুমিনিয়ামে আসি প্রথমত। আচ্ছা, এই জায়গা থেকে হিসাব কাজ কারবার শুরু করে দিই। এখন এইখানের মধ্যে খেয়াল করে দেখো, একটু আলাদা আলাদা করে হিসাব করি। আর ফেরাস বা আর অ্যালুমিনিয়াম বের করতে চাইলে কি লাগে? দৈর্ঘ্য লাগে, আর কি লাগে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লাগে, আর রো তো দেওয়াই আছে দুইজনের জন্য। তো আমি একটু হিসাব করি। প্রথমে ফেরাসেরটার জন্য আসি। ফেরাসেরটা আমি একটা কালার দিয়ে ইন্ডিকেট করি, লাল কালার। সাপোজ এটা আমার লাল কালার দিই, আর ফেরাস। সো এখন ফেরাসের জন্য আমি যদি দেখি এই জায়গাটাতে আমার কোন ক্ষেত্রফলটা নিব ভাইয়া? এটা নিব না, এই ক্ষেত্রফলটা নিব না,
এই ক্ষেত্রফলটা কত? একটা বর্গাকার ক্ষেত্র। এই বর্গাকার ক্ষেত্রটা কত হবে? 2 স্কয়ার হবে না? বর্গাকার ক্ষেত্রটা কত হবে? 2 স্কয়ার হবে। দ্যাট মিন্স আমি এ দিয়ে, এটা কি ফেরাসের এ, এটা কত হবে? 2 × 2 কিসে আসছে? মিলিমিটার স্কয়ারে। এবার অ্যালুমিনিয়ামেরটা দেখি, অ্যালুমিনিয়ামটা গ্রিন কালার দিয়ে লিখি নাকি? অ্যালুমিনিয়ামটা গ্রিন কালার দিয়ে। অ্যালুমিনিয়ামের জন্য আমার কি এই ক্ষেত্রফলটা নিতে হবে না? এই ক্ষেত্রফলটা নিতে হবে, এই ক্ষেত্রফলটা। দ্যাট মিন্স এ অ্যালুমিনিয়াম, এরিয়া অফ অ্যালুমিনিয়াম, তাহলে এটা কত? 7 × 7 মিলিমিটার স্কয়ার, রাইট? 7 স্কয়ার মিলিমিটার স্কয়ার। ওকে, এন্ড দৈর্ঘ্য দুইজনের জন্য সেম না? দৈর্ঘ্য কি আলাদা? দৈর্ঘ্য কি আলাদা লোহার তার আর অ্যালুমিনিয়ামের তার? না। সো দৈর্ঘ্য এল অ্যালুমিনিয়াম বলি বা এল ফেরাস বলি, দুইটাই একই, দুইটাই এল এর সমান। আর এই এল এর মানটা কত? 50 মিলিমিটার। 50 মিনিট। এখন জাস্ট ভ্যালু বসাই দাও, আর কোনো কাজ নাই কিন্তু। আচ্ছা এখানে একটা, ও আচ্ছা একটা ভুল গেছে। আমি যদি 7 × 7 দিই, তাহলে কি আমি কিন্তু লোহার ক্ষেত্রফলটাও কাউন্ট করতেছি, কিন্তু আমার কিন্তু এখানে একটা জিনিস বাদ দিতে হবে। সেটা কি বাদ দিতে হবে ভাইয়া? এটা বাদ দিতে হবে যে ফেরাসেরটা বাদ দিতে হবে। ভেতরে আছে না একটার ভেতরে আরেকটা, ভেতরে একটা থাকবে 2, এটা বাদ দিতে হবে আমার। এত মিলিমিটার স্কয়ার বাদ দিতে হবে। বাদ দিয়ে আমার যেটা আসবে, সহজ কথায় আমি এমনি লিখি 7 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 7 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মিলিমিটার স্কয়ার। এটা হচ্ছে আমার কি অ্যালুমিনিয়ামের এরিয়া। ঠিক আছে, ভেতরে একটা আছে, খেয়াল করে নিয়ে ভাইয়া। তো ভেতরে থাকলে তোমার এই জিনিসটা বাদ দিয়ে নিতে হবে অবভিয়াসলি। এখন চলো আমরা যখন ম্যাথ প্রবলেমটা সলভ করব, সলভ করার সময় আমরা এখানে 1/ρ লিখব। আচ্ছা একবারে যদি হিসাব করি, এইটা লিখব রো L/A, এখানে কি লিখব? 1/ρ L/A। এখন ভ্যালুগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে অ্যালুমিনিয়ামের জন্য আমার এটা নিচে আছে, নিচেরটা উপরে চলে যাবে। আমি এখানে লিখি এ অ্যালুমিনিয়াম, অ্যান্ড এই জায়গাটার মধ্যে বাই এলটা নিচেই থাকবে, এটা নিচেই থাকলো, রোটাও নিচেই থাকবে। সেটা রো অ্যালুমিনিয়াম, এল অ্যালুমিনিয়াম। এলটা আর আলাদা করতেছে না, কারণ এল দুইজনের জন্য একই। এখানে তাহলে আমি লিখলে কি লিখবো? এ ফেরাস, রো থাকবে ফেরাসেরটা, আর এল তো এলই। দেন আমি কমন নিতে পারি, এখানে কমন নিতে পারি, এল কে কমন নিতে পারি। কমন নিলে আমার এখানে থাকবে কি? এ অ্যালুমিনিয়াম, ভ্যালুই বসাই দিই একবারে। এ অ্যালুমিনিয়ামের ভ্যালু কত? 7 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, মাইনাস 2 স্কয়ার। এল এর ভ্যালুই বসাই দিই। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 50, সব মিলিমিটার স্কয়ার রাখতেছি, মিটার মিলিমিটার রাখতেছি, ডিভাইড বাই রো। আর এটাতে হচ্ছে যোগ আকারে থাকবে এ ফেরাস, দ্যাট মিন্স 2 স্কয়ার। আমি থাকবে কত? 2 স্কয়ার আমার। ঠিক আছে, ওকে। দেন নিচে এই জায়গায় ভ্যালুগুলো যদি বসাই, তাহলে কত? 10 × 10⁻8 আর 10 × 2.7 × 10⁻8, 10 × 10⁻8। এটা মিটারে আছে। আচ্ছা তুমি এক কাজ করো, এগুলাকে মিলিমিটার স্কয়ার আছে তো, মিলিমিটার স্কয়ারকে তুমি মিটারে নিয়ে নাও, আগেই তুমি মিটারে নিয়ে নাও, কারণ এখানে মিটারে আছে। আচ্ছা তাহলে মিলিমিটার, 1 মিলিমিটার স্কয়ার সমান সমান কত? 1 মিলিমিটার = 10⁻³ মিটার স্কয়ার। তাহলে 1 মিলিমিটার স্কয়ার 10⁻³ হোল স্কয়ার, রাইট? মিটার স্কয়ার, রাইট? তাহলে এখানে তোমার কত আসবে? 10⁻6 মিটার স্কয়ার। তাহলে এখানে 10⁻6 দিয়ে দাও, এখানে একটা 10⁻6 দিয়ে দাও। দেন তুমি লবে ভ্যালুগুলো বসিয়ে দাও। এখন অ্যালুমিনিয়ামেরটা কত? 2.7 × 10⁻8, 10⁻8 ওহম মিটারে আছে। অ্যান্ড এটা কত আসবে? এটা হচ্ছে 10 × 10⁻8, 10 × 10⁻8। এটাও চেঞ্জ করে দাও, 10⁻³ মিলিমিটারে মিটারে নিছো। ঠিক আছে, ওকে। তাহলে তুমি কিন্তু কিসের কিসের ভ্যালু বসাইছো? 1/L, AAL, AAFE, অ্যান্ড এটাতে কি রো, রো এর ভ্যালুগুলো বসাই দিছো। তাহলে এই জায়গাটাতে তুমি অ্যাকচুয়ালি কাকে পাচ্ছ? এই জায়গাটাতে তুমি পাচ্ছ 1/R ইকুইভ্যালেন্টের পাচ্ছ। এটার হিসাবটা করো, তাহলে হিসাবটা করলে কত আসে দেখো ভাইয়া, হিসাবটা করলে কত আসে? 1/50 × 10⁻³ ইন্টু 7 স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই 2.7 ইন্টু 10⁻।
10 to the power minus 8 plus 4 into 10 to the power minus 6 divide by 10 into 10 to the power minus 8. তাহলে আমি যদি ভ্যালুটা হিসাব করি একবারে ইনভার্স করে হিসাব করলে আর ইকুইভ্যালেন্ট 2.92 into 10 একবারে ইনভার্স করে দিছি ভাইয়া 10 to the power minus 5 ওহম। ঠিক আছে, জাস্ট এরপরে হিসাবটা বসান। তো এই ম্যাথে কিন্তু বেসিক কনসেপ্টটা হচ্ছে কি, জাস্ট সমান্তরাল আছে কিনা সেটা ধরা। সমান্তরাল থাকলে একটার ভেতরে আরেকটা এই শেপে থাকলে, এরকম শেপ বা গোলাকার শেপ, একটার ভেতরে আরেকটা এরকম শেপে থাকলে তারা সমান্তরাল আছে, এটা আমার ফার্স্ট সিদ্ধান্ত। সো তাদের মধ্যে রোধ বের করতে বললে সমান্তরালে তুল্য রোধটা আমরা বের করবো। তো সমান্তরালে তুল্য রোধটা আমার এটা আসে। ম্যাথটা মিলছে কিনা বলো, ম্যাথটা মিলছে কিনা বলো, বোঝা গেছে? এই ম্যাথটা বোঝা গেছে? 9.3 বলে 2.9 তো 9.3 বলো, একই কথা। সো মিলছে কিনা ম্যাথটা বলো। ডান, এই ম্যাথটা ক্লিয়ার? ওকে, তাহলে টাইপ ভার্সনটা আমরা দেখি। এখন টাইপ ভার্সনটা দেখে একটু রিভিউ করি ম্যাথটা, ঠিক আছে? সো ফার্স্ট সিদ্ধান্ত, এই ম্যাথটা যখন আমরা করতে যাব তখন কিসে আছে, সে সমান্তরালে আছে। ফার্স্ট সিদ্ধান্ত যখন করতে যাব তখন কি ম্যাথটা সমান্তরালে আছে ধরে নিব। সমান্তরালের জন্য আমরা জানি তুল্যরোধ 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। r1 r2 বের করতে হবে, r1 r2 বের করে বসাইতে হবে। সো আমি এটাই লিখলাম 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r অ্যালুমিনিয়াম 1/r ফেরাস। আর অ্যালুমিনিয়াম আর ফেরাস, এখন আমি এটাকে যদি হিসাব করি 1/, আছে তো, সো 1/l টাকে কমন নিয়ে নিছি, 1/l টাকে কমন নিয়ে নিছি, তাহলে কি থাকতেছে, রো ডিভাইড বাই এ ছিল, এটা উপরে উঠে গেছে, তাহলে এ ডিভাইডেড বাই রো, এ ডিভাইডেড বাই রো ফেরাসের অ্যালুমিনিয়ামের। এখন অ্যালুমিনিয়ামের জন্য 7 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর ফেরাসের জন্য 2 স্কয়ার। 10 টু দি পাওয়ার মাইনাস 6 কমন নেওয়া হয়েছে। আমি যেমন আলাদা আলাদা করে গুণ দিচ্ছি, ওরা কমনই নিয়ে নিছে একইভাবে, কারণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে আসলে কি এটা মিলিমিটার স্কয়ারটা তুমি মিটার স্কয়ারে নিছো। 1 মিলিমিটার স্কয়ার সমান সমান 1 মিটার স্কয়ার, 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কয়ার। তাহলে এটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 কমন নিয়ে নেওয়া হয়েছে, এন্ড এখানে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ছিল, এখানে 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ছিল, আর 8 ছিল। সো এইখানেও নিচে 10 টু দি পাওয়ার মাইনাস 8 গুলো ছিল, কমন নিয়ে নেওয়া হয়েছে, একই কথা, হিসাবটাকেই জাস্ট কমন নিয়ে করছে। এন্ড 1/50 মিলিমিটার ছিল দৈর্ঘ্যটা, এলটা যেটা, এই যে এটা 50 মিলিমিটার ছিল, তো 50 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটারে নেওয়া হয়েছে। আর ইকুইভ্যালেন্ট আমার হচ্ছে কত, 2.93 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 বলতে পারো, অথবা 29.29 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বলতে পারো, একই কথা। সুতরাং নির্ণয় রোধ হচ্ছে এত। এই ম্যাথটা বুঝছো কিনা? তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসতে পারে। দেখো কনসেপ্ট কিন্তু নতুন আমরা শিখি নাই, কনসেপ্ট কিন্তু বলতে গেলে আগের কনসেপ্টই। এন্ড নেক্সট উইক থেকে 60টায় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি চিন্মার সাথে কথা বলি, কথা বলে পরবর্তীতে আমরা 60টায় নেওয়ার চেষ্টা করব। কনসেপ্ট কিন্তু এই ম্যাথের সেমই যেগুলো 9-10-এ পড়ছো, কিন্তু ম্যাথগুলো কিন্তু একটু ব্যতিক্রম, একটু নতুন, হয়তো না করে গেলে অনেকেই বুঝতে না। সো এই একই কনসেপ্টেই কিন্তু অনেকভাবে অনেক টাইপের ম্যাথ করা যায়। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়তেছি, পরের ক্লাসে আমরা আর 7টা বাজে করার চেষ্টা করব, করলে বলে দিব, যদি না বলে দিই 7:30 বাজেই হবে। অ্যান্ড আমার নিউটনীয় বলবিদ্যার কৌণিক অংশটা বাকি আছে, কৌণিক অংশটাও দেখে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে তার চলতরিতটা স্থির রেখে, মানে চলতরিতটাকে পজ রেখে আমরা একদিন নিউটনীয় বলবিদ্যার কৌণিক অংশটা পড়ে ফেলব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। ওকে।